আচ্ছা, আমরা আজকে আলোচনা করব লিগ অফ নেশনস এবং ইউনাইটেড নেশনস। জসিম ভাই তার স্বাগত বক্তব্যে কিন্তু বলেছেন যে লিগ অফ নেশনস এবং ইউনাইটেড নেশনস এই দুটো হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক। আজকে আমি যে টপিকটি আলোচনা করছি এই টপিক থেকে আগামী প্রিলিমিনারি পরীক্ষাতেও নিশ্চিতভাবেই আপনি কিন্তু কমপক্ষে 4টা প্রশ্ন কমন পাবেন। অবশ্যই আপনি 4টা প্রশ্ন কমন পাবেন। সে কিন্তু এখন বিষয়টা হচ্ছে যে টপিকগুলো বলবো সেই টপিক থেকে প্রশ্ন কমন পাবেন। তবে যেহেতু সবগুলো তথ্য আজকে দেওয়া সম্ভব নয়, সুতরাং তথ্য কিন্তু আপনাদেরকে আরেকটু পড়তে হবে। আমি একটু আপনাদেরকে জানিয়ে দিব যে আপনারা কোন কোন টপিক পড়াশোনা করবেন। তার আগে আমি একটু আপনাদের কাছে সবার কাছে একটু জানতে চাই, আমার অনেক শিক্ষার্থী রয়েছেন সারা দেশে, আমি অনেক ব্রাঞ্চে যেতে পারি নাই, সবার উদ্দেশ্যে আমি একটি প্রশ্নোত্তর করতে চাই। প্রশ্নটি নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছেন, সেটি হচ্ছে হু ইজ দ্য প্রজিনেটর অফ লিগ অফ নেশনস এন্ড ইউনাইটেড নেশনস? জাতিপুঞ্জ ও জাতিসংঘ এই দুটি প্রতিষ্ঠানের একজন জনক রয়েছেন, তার নাম কি? এই নামটি কমেন্ট করে আমাকে জানাতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, জাতিপুঞ্জ জাতিসংঘ দুটি প্রতিষ্ঠানের একজন জনক রয়েছেন, সেই ব্যক্তির নামটা কি এটি কমেন্ট বক্সে জানাতে হবে। আমি একটু আপনাদের কমেন্টগুলো দেখতে চাই যে আপনারা উত্তরটি কি দিচ্ছেন, তারপরে আমি আলোচনাটাকে এগিয়ে নিব। প্লিজ, জাতিপুঞ্জ এবং জাতিসংঘ এই দুটি সংগঠনেরই একজনকে জনক বলা হয়, সেই ব্যক্তির নাম কি? প্লিজ কমেন্ট বক্সে উত্তরটি একটু লিখবেন সবাই দয়া করে। অনেকেই উত্তর লিখছেন, অনেকেই লিখছেন উড্রো উইলসন, অনেকেই লিখছেন রুজভেল্ট। আমি বলেছি যে দুটো সংগঠনের একজন ব্যক্তিকে জনক বলা হয়, তিনি কে? তার নামটি জানতে চাচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ। অনেকেই কমেন্ট করছেন। উত্তরগুলোর কিন্তু অধিকাংশ ভুল হচ্ছে। আমি একটু জানিয়ে দেই আপনাদের সঠিক উত্তরটি কি হবে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একজন ভদ্রলোককে, অনেক আগের তিনি মানুষ, সুতরাং তার ছবি নেই, এটাই হচ্ছে তার একটি স্কাল্পচার, সেটি আমরা দেখছি। তিনি হচ্ছেন ইতালির প্রখ্যাত লেখক দান্তে অ্যালিগিরি। এই যে ইতালির প্রখ্যাত লেখককে দেখছেন দান্তে অ্যালিগিরি, তাকেই বলা হয় জাতিপুঞ্জ এবং জাতিসংঘের জনক। কেন তাকে বলা হয় জাতিপুঞ্জ জাতিসংঘের জনক? কারণ হচ্ছে তিনি প্রথম ব্যক্তি যিনি ইন্টারন্যাশনাল পিস এনশিওর করার জন্য, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন গড়ে তোলার জন্য সুপারিশ করেছিলেন। আর এই কারণেই এই দান্তে অ্যালিগিরিকে বলা হয় জাতিপুঞ্জ জাতিসংঘের জনক। দান্তে অ্যালিগিরি কিন্তু 1265 সাল থেকে 1321 সাল পর্যন্ত ছিলেন, অর্থাৎ তিনি অনেক আগের একজন লেখক। আপনারা, আমি জানি যে বিতর্ক করতে পারেন যে না আমরা তো উড্রো উইলসন করেছি। ইয়েস, উড্রো উইলসনকে আমরা লিগ অফ নেশনসের জনক বলতে পারি। কেউ বলবেন যে রুজভেল্টের নাম করেছি, ঠিক আছে, রুজভেল্টকে আমরা বলতে পারি ইউনাইটেড নেশনসের জনক। কিন্তু দুটি সংগঠনের জনক আছেন একজন, তিনি কে? তিনি হচ্ছেন ইতালির দান্তে অ্যালিগিরি। এবং এটি আমি যে বই থেকে নিয়েছি, যে লেখকের লেখা থেকে নিয়েছি, তার নামটা আপনারা দেখতে পাচ্ছেন, ডক্টর অ্যালান শার্প, তিনি এমিরেটাস প্রফেসর অফ হিস্ট্রি আলস্টার ইউনিভার্সিটি। তিনি বলছেন যে দান্তে অ্যালিগিরি হচ্ছে জাতিপুঞ্জ জাতিসংঘের জনক। ওকে, এটা আমার একটা ওপেন কোশ্চেন ছিল, আমি কিন্তু এখনো আলোচনা শুরু করি নাই। এই মুহূর্তে যারা যোগদান করেছেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আসলে ক্লাসটি কিন্তু এখনো শুরু হয়নি, আমরা এখনো ওয়ার্ম আপ সেশনে আছি। থ্যাংক ইউ ভেরি মাচ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। অনেক শিক্ষার্থী জয়েন করেছেন, 3700 প্লাস শিক্ষার্থী জয়েন করেছেন, কিন্তু শেয়ার এখনো সেই পরিমাণ হয়নি। প্লিজ শেয়ার করতে থাকুন। এবং আমি একটু আপনাদেরকে দেখিয়ে নেই যে বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় কি প্রশ্নগুলো এর আগে হয়েছে। খেয়াল করুন, 40তম বিসিএস এ আমি 3টা প্রশ্ন এখানে দেখাচ্ছি। P5 কি, এই প্রশ্নটি হয়েছে। মানবাধিকার ঘোষণাপত্র স্বাক্ষর কবে হয়েছে? সমুদ্র আইন স্বাক্ষর কবে হয়েছে? এই প্রশ্নটি হয়েছে। জসিম ভাই আরেকটি প্রশ্ন দেখিয়েছিলেন, আর 4টি প্রশ্নের কথা বলেছিলেন, আমি একটা প্রশ্ন এখানে বাদ দিয়েছি, সেটি হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট। আমি ওইটা না পরিবেশগত ইস্যু কূটনীতির মধ্যে দেখানোর জন্য আমি প্রশ্নটা এখানে রাখি নাই, কিন্তু সেই প্রশ্নটা জাতিসংঘ রিলেটেড। তার মানে 40তম বিসিএস পরীক্ষায় জাতিসংঘ থেকে প্রশ্ন হয়েছে 4টি, 38তম বিসিএস পরীক্ষায় জাতিসংঘ থেকে প্রশ্ন হয়েছে 3টি, 37তম বিসিএস পরীক্ষায় 1 2 3 4 5 6টা প্রশ্ন হয়েছে জাতিসংঘ থেকে। আইএমএফ কিন্তু জাতিসংঘের অঙ্গ প্রতিষ্ঠান। বিশ্ব উন্নয়ন প্রতিবেদন কে দেয়? এই প্রতিবেদনটা দেয় 12 নম্বর যে প্রশ্ন, 12 নম্বর প্রশ্নটির উত্তর ওয়ার্ল্ড ব্যাংক জাতিসংঘের স্পেশালাইজড এজেন্সি, সুতরাং জাতিসংঘের প্রশ্ন এটি। 36তম বিসিএস এ দেখবো অসংখ্য প্রশ্ন হয়েছে, 35তম বিসিএস এ 2টি প্রশ্ন হয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি গত 5টি বিসিএস এ 20টি প্রশ্ন হয়েছে কেবল
ইউনাইটেড নেশনস এবং এর অর্গানগুলো থেকে। তার মানে কি, প্রতি বছর অন অ্যান এভারেজ 4টি করে প্রশ্ন হচ্ছে লিগ অফ নেশনস এন্ড ইউনাইটেড নেশনস এই টপিক থেকে। সুতরাং আগামী যে বিসিএস পরীক্ষাটি আসবে 41তম 42তম, সেই পরীক্ষাতেও কিন্তু 4টির মতো প্রশ্ন এখান থেকে অবশ্যই হবে। এবং আমরা যদি দেখি গত কয়েক বছর, প্রথম বিসিএসটা বাদ দিলে 35 বাদ দিলে অন্যান্য সকল বিসিএস এ 3টির নিচে প্রশ্ন হয়নি। সর্বোচ্চ 6টি প্রশ্ন হয়েছে এই টপিক থেকে। জাতিসংঘের অঙ্গ সংগঠন সবগুলো যদি আমি এক করে হিসাব করি, তাহলে তার মানেটা হচ্ছে এই 3 থেকে 6টি প্রশ্ন হতে পারে লিগ অফ নেশনস, ইউনাইটেড নেশনস থেকে। ফলে বুঝতেই পারছেন টপিক হিসেবে এইটা কতখানি গুরুত্বপূর্ণ। টপিক হিসেবে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটি আর বলার বাকি অপেক্ষা নেই, আমরা বুঝে গেছি। তো যে প্রশ্নগুলো হয়েছে বিসিএস পরীক্ষায়, সেই প্রশ্নগুলো যদি আমরা অ্যানালাইসিস করি, তাহলে দেখতে পাই লিগ অফ নেশনস এবং ইউনাইটেড নেশনস এই টপিক থেকে আমাদেরকে কি বিষয়গুলো পড়াশোনা করতে হবে। আমরা একটু জেনে নেই আজকে আমরা কি পড়াশোনা করব। আজকে ক্লাস শেষে, বাই দ্য এন্ড অফ দ্য লেসন উই উইল লার্ন, আজকে ক্লাস শেষে আমরা যা জানবো সেটি হচ্ছে লিগ অফ নেশন সম্পর্কে জানবো, যেখানে হিস্ট্রি, ইতিহাস জানবো, লিগ অফ নেশনস এর অঙ্গ সংগঠন জানবো, এবং আমরা জানি যে এই সংগঠনটি বিলুপ্ত হয়ে গেছে, ফলে সেই ডিসলিউশনের তথ্যটি আমরা জানবো। ইউএন হিস্ট্রি আমরা জানবো, ইউনাইটেড নেশনস এর হিস্ট্রি আমরা জানবো, ইউএন 6 মেন অর্গান সম্পর্কে আমরা জানবো, ইউএন ইম্পর্টেন্ট কনভেনশন গুলো সম্পর্কে আমরা জানবো, ইউএন অ্যাসোসিয়েট অর্গানস গুলো সম্পর্কে জানবো, ইউএন মেম্বার সম্পর্কে জানবো, ইউএন হেডকোয়ার্টার সম্পর্কে জানবো, ইউএন ডিকেডস জাতিসংঘ দশক, জাতিসংঘ বর্ষ, জাতিসংঘ সপ্তাহ, জাতিসংঘ দিবস, এই সবগুলো বিষয় আমরা চেষ্টা করব আজকে আলোচনা করতে। শিক্ষার্থী বন্ধুরা, এটা সাজেশন ক্লাস হচ্ছে, সুতরাং সব বিষয়ে আমি ইন ডিটেইল আলাপ করতে না পারলেও আমার কাছে কিন্তু সবগুলো বিষয়ে স্লাইড করা আছে। সুতরাং আগামী কালকে এটি পিডিএফ আকারে আপলোড করা হবে সকল বিষয়। যদি কোনো একটি টপিক বাদও পড়ে যায় আজকে আলোচনা করতে, টেনশনের কোনো কারণ নেই, সুন্দর নোট সরবরাহ করব আমি। আমার অনেক শিক্ষার্থী যারা অনেক ভালো নোট করে, তারা কিন্তু বসে বসে নোট করছে, সুতরাং তারা নোটগুলো আমাকে দিবে এবং আমি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে টেনশনে কোনো কিছু নাই, আমরা আলোচনাটাকে এগিয়ে নেই। আসুন আমরা প্রথমে আলোচনা করে নেই লিগ অফ নেশনস এর হিস্ট্রিটা। লিগ অফ নেশনস এর হিস্ট্রি, আমরা প্রেসিডেন্ট উড্রো উইলসনকে দেখতে পাচ্ছি। লিগ অফ নেশনস এর হিস্ট্রি সম্পর্কে আমাদের 3টা বিষয় জানতে হবে। একটা হচ্ছে যে উড্রো উইলসনের 14 দফা প্রস্তাব, যে প্রস্তাবের তিনি 14 নম্বর দফায় গিয়ে বলেছিলেন যে একটি সংগঠন গড়ে তুলতে হবে। প্যারিস পিস কনফারেন্স, প্যারিস শান্তি সম্মেলন, যে সম্মেলনেই মূলত লিগ অফ নেশনস এর গঠন ঠিক করা হয়, এবং ভার্সাই চুক্তি। এই যে ভার্সাই চুক্তিটা বলছি 1919 সালে ভার্সাই চুক্তি, সেই চুক্তির প্রথম অধ্যায়টাই কিন্তু লিগ অফ নেশনস এর গঠনতন্ত্র। তার মানে লিগ অফ নেশনস প্রতিষ্ঠিত হয়েছে ভার্সাই চুক্তির মধ্য দিয়ে, সেটি আমরা একটু আলোচনা করব। এবং এস্টাবলিশমেন্ট, ভার্সাই চুক্তি কার্যকরের মধ্য দিয়ে লিগ অফ নেশনস প্রতিষ্ঠিত হয়েছে 10 জানুয়ারি 1920। আপনারা একটু স্লাইডের সাইডে দেখতে পাচ্ছেন আপনারা 14 দফা উড্রো উইলসনের। দেখা ভালো না গেলেও কোনো সমস্যা নেই, এটি পিডিএফ আকারে যখন আপলোড করা হবে পরিষ্কার আপনারা দেখতে পাবেন। তো এই যে লিগ অফ নেশন সম্পর্কে আমরা সংক্ষেপে যেটি জানলাম সেটি হচ্ছে যে উড্রো উইলসন, 14 দফা প্রস্তাব, প্যারিস কনফারেন্স, ভার্সাই ট্রিটি এবং এস্টাবলিশমেন্ট, এই তথ্যগুলো আমরা একটু ডিটেইলে যাব। একটু ডিটেইল আলাপের জন্য আমরা প্লিজ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটু খেয়াল করি যে আমরা একটু চলে যাব বোর্ডে একটু আলোচনা করলে আপনাদের বুঝতে সুবিধা হবে হয়তো, সেই লক্ষ্যেই আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি বোর্ডের দিকে যাচ্ছি। তো আমরা যে জিনিসটা বলছিলাম সেটি হলো যে লিগ অফ নেশন সম্পর্কে জানার জন্য হিস্ট্রি, প্রথমে আমরা লিগ অফ নেশনস এর ইতিহাসটা জেনে নিব। আমরা একটু জেনে নিব। এই হিস্ট্রি জানার জন্য আমাদেরকে 3টা বিষয় জানতে হচ্ছে। একটা হচ্ছে উড্রো উইলসনের প্রস্তাব, এইটা আমাদেরকে জানতে হচ্ছে। উড্রো উইলসনের প্রস্তাব এটা আমাদেরকে জানতে হচ্ছে। আরেকটি বিষয় আমাদেরকে জানতে হচ্ছে, সেটি হচ্ছে প্যারিস শান্তি সম্মেলন। এই বিষয়টি আমাদেরকে জানতে হচ্ছে।
আরেকটি বিষয় আমাদেরকে জানতে হচ্ছে, সেটি হচ্ছে কি ভার্সাই চুক্তি। লিগ অফ নেশনস এর ইতিহাস, হিস্ট্রিতে আমাদেরকে জানতে হবে এই তিনটা বিষয়। তো আমি একটু একে একে আলাপ করে নেই। সেটি হচ্ছে যে উড্রো উইলসন। উড্রো উইলসনকে আমরা চিনি এবং জানি। হুই ইজ উড্রো উইলসন? উড্রো উইলসন হচ্ছেন আমেরিকার অষ্টাবিংশ প্রেসিডেন্ট। আমেরিকার অষ্টাবিংশ প্রেসিডেন্ট। অষ্টাবিংশ মানে হচ্ছে 28তম। আমরা সবকিছুর সঙ্গে তম যুক্ত করি, এটি কিন্তু সঠিক নয়। একাবিংশ দ্বাবিংশ করে গিয়ে অষ্টাবিংশ হয়, কিন্তু আমরা বলে ফেলি 28তম। অশুদ্ধ হলেও সমস্যা নেই, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স আমরা বলতে পারি। থ্যাংক ইউ। হ্যাঁ, আমরা আশা করছি লেখাটা আপনারা দেখতে পাচ্ছেন। উড্রো উইলসন হচ্ছেন আমেরিকার 28তম প্রেসিডেন্ট। এই উড্রো উইলসন ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার যখন চলছে তখন তিনি বিশ্ব শান্তি নিরাপত্তা প্রতিষ্ঠার জন্য 14টা প্রপোজাল দিলেন। 14টা প্রপোজালের মাধ্যমে তিনি কালেকটিভ সিকিউরিটি, যৌথ নিরাপত্তার ধারণাটি উপস্থাপন করলেন। এই যে যৌথ নিরাপত্তার ধারণাটি দিলেন 14 দফা প্রস্তাবের মধ্য দিয়ে, সেই 14 দফা প্রস্তাবের 14 নম্বরে গিয়ে তিনি বললেন ক্রিয়েশন অফ অ্যান অ্যাসোসিয়েশন অফ নেশনস, অর্থাৎ বিশ্বের সকল দেশকে নিয়ে একটি আন্তর্জাতিক সংগঠন গড়ে তুলতে হবে। উড্রো উইলসন এই প্রপোজালটি দিলেন তার 14 নম্বর দফায় গিয়ে। 37-এ এই প্রশ্নটি পরীক্ষায় করা হলো যে উড্রো উইলসনের কত নম্বর দফা অনুযায়ী লিগ অফ নেশনস প্রতিষ্ঠিত। 14 নম্বর দফা, পরিষ্কার। এই যে উড্রো উইলসন সম্পর্কে আর দু তিনটা তথ্য একটু জানিয়ে রাখি। সেটি হচ্ছে যে উড্রো উইলসনকে বলা হয় আদর্শবাদের প্রবক্তা, ফাদার অফ আইডিয়ালিজম, আদর্শবাদের প্রবক্তা। উড্রো উইলসনকে বলা হয় ফাদার অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, অর্থাৎ লোক প্রশাসনের জনক। লোক প্রশাসনের জনক কে? উড্রো উইলসন। লিগ অফ নেশনস তিনি জনক। তার মানে লিগ অফ নেশন, যখন আমরা কেবল লিগ অফ নেশনস বলছি সেটার জনক উড্রো উইলসন। যদি বলি আদর্শবাদের জনক কে? উড্রো উইলসন। যদি আমরা বলি যৌথ নিরাপত্তা ধারণার প্রবক্তা কে? উড্রো উইলসন। যদি আমরা বলি ফাদার অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, অর্থাৎ লোক প্রশাসনের জনক কে? উড্রো উইলসন। কারণ এই উড্রো উইলসনের প্রপোজাল অনুযায়ী লিগ অফ নেশনস প্রতিষ্ঠিত হয়েছে। আচ্ছা, এই যে প্যারিস শান্তি সম্মেলন, প্রথম বিশ্বযুদ্ধ শেষের দিকে প্যারিস শান্তি সম্মেলন শুরু হয়। সেই প্যারিস শান্তি সম্মেলনে উড্রো উইলসনের যে প্রপোজালগুলো, সেই প্রপোজালগুলোর উপর আলোচনা হয়। উড্রো উইলসনকে প্রধান করে একটি কমিটি গঠন করে দেওয়া হয়। সেই কমিটি লিগ অফ নেশনসের একটি গঠনতন্ত্র তৈরি করেন, যে গঠনতন্ত্রটি ভার্সাই চুক্তির প্রথম অধ্যায়। এবং আমরা জানি যে ভার্সাই চুক্তিটি স্বাক্ষরিত হয় 1919 সালের 28 জুন। এই যে ভার্সাই চুক্তি স্বাক্ষরিত হলো, এর মধ্য দিয়ে কিন্তু লিগ অফ নেশনস জন্ম নিল। বাট আমরা এটাকে প্রতিষ্ঠাকাল বলছি না। প্রতিষ্ঠাকাল কোনটাকে বলছি? প্রতিষ্ঠাকাল হচ্ছে এই ভার্সাই চুক্তি কার্যকর হলো যে দিনে, সেই দিনটা হচ্ছে 10 জানুয়ারি 1920। 10 জানুয়ারি 1920 ভার্সাই চুক্তি কার্যকর হয়। অর্থাৎ ভার্সাই চুক্তি তো লিগ অফ নেশনসের সংবিধানও বটে। এই সংবিধান কার্যকর হয় 10 জানুয়ারি 1920। সে কারণে আমরা বলছি 10 জানুয়ারি 1920 হচ্ছে লিগ অফ নেশনস এর প্রতিষ্ঠার তারিখ। তো এই হচ্ছে হিস্ট্রি। আশা করছি আমরা লিগ অফ নেশনস এর হিস্ট্রিটা বুঝতে পেরেছি। আমরা আলোচনাটাকে এগিয়ে নেই। আরেকটু এগিয়ে নেওয়ার জন্য আমরা আবারও একটু স্লাইড গুলো শেয়ারে যাব। স্লাইড শেয়ারিং এ যাব। জাস্ট খেয়াল করুন, বডি এন্ড মেম্বার্স অফ লিগ অফ নেশনস। লিগ অফ নেশনস এর অঙ্গ প্রতিষ্ঠান কয়টি? লিগ অফ নেশনস এর অর্গান কয়টি? দেখুন যে সভা, অ্যাসেম্বলি, পরিষদ, কাউন্সিল, সচিবালয়, সেক্রেটারিয়েট, এই যে তিনটা দেখছি, এই তিনটা হচ্ছে মেইন বডি ছিল লিগ অফ নেশনস এর। সভা, পরিষদ, সচিবালয়, এই তিনটি হচ্ছে মেইন বডি। সভা, পরিষদ, সচিবালয়, এই তিনটি ছিল লিগ অফ নেশনস এর প্রধান অঙ্গ প্রতিষ্ঠান। এছাড়া আরো দুটি সহযোগী অঙ্গ প্রতিষ্ঠান ছিল। সেই সহযোগী অঙ্গ প্রতিষ্ঠান দুটি হচ্ছে স্থায়ী আদালত, পিসিআইজে স্থায়ী আদালত,
পার্মানেন্ট কোর্ট অফ ইন্টারন্যাশনাল জাস্টিস PCIJ, এবং আরেকটি হচ্ছে শ্রম সংস্থা ILO। আজকের যে আমরা ILO দেখি, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, এটিও কিন্তু লিগ অফ নেশনস এর একটি অ্যাসোসিয়েট অর্গান ছিল। এবং আরেকটি বিষয় আমরা এখানে দেখছি, সেটি হচ্ছে যে হেডকোয়ার্টার্স। লিগ অফ নেশনস এর হেডকোয়ার্টার্স কোথায় ছিল? লিগ অফ নেশনস এর হেডকোয়ার্টার্স জেনেভা, সুইজারল্যান্ডে ছিল। তবে মনে রাখতে হবে প্রথম হেডকোয়ার্টার্স হচ্ছে লন্ডন। যখন লিগ অফ নেশনস প্রতিষ্ঠিত হয় তখন এই সংগঠনটির হেডকোয়ার্টার করা হয়েছিল লন্ডন। পরবর্তীকালে 10 মাস পরে হেডকোয়ার্টারটি সরিয়ে নিয়ে যাওয়া হয় জেনেভা, সুইজারল্যান্ডে, এবং শেষ পর্যন্ত লিগ অফ নেশনস যতদিন টিকে ছিল হেডকোয়ার্টার এই সুইজারল্যান্ডের জেনেভা শহরেই ছিল। এবারে আসি সদস্য সংখ্যা নিয়ে একটু নিশ্চয় সংখ্যা দেখতে পাচ্ছেন যে আমি বলছি যে প্রাথমিক সদস্য 32, কিন্তু বিলুপ্ত হওয়ার সদস্য ছিল 43। আরো একবার বলি, লিগ অফ নেশনস এর প্রাথমিক সদস্য অরিজিনাল মেম্বারস 32, কিন্তু বিলুপ্ত হওয়ার সময় সদস্য ছিল 43। আমরা জানি লিগ অফ নেশনস বিলুপ্ত হয়ে গেছে। সেই বিলুপ্তটা কবে হয়েছে? বিলুপ্তটা আমরা দেখতে পাচ্ছি, বিলুপ্ত হয়েছে 20 এপ্রিল 1946। এটি বিলুপ্ত হয়েছে 20 এপ্রিল 1946। আমি আরো একবার একটু বলে আসলাম কিছু বিষয় নিয়ে কনফিউশন দূর করার জন্য। শিক্ষার্থী বন্ধুরা নিশ্চয়ই খেয়াল করেছেন আপনারা, আমি আপনাদেরকে বলেছি যে লিগ অফ নেশনস এর প্রাথমিক সদস্য অরিজিনাল মেম্বার 32, কিন্তু প্রচলিত বই পুস্তকে তো অন্য সংখ্যা লেখা আছে। প্রশ্ন আপনারা করবেন, এটার একটু জবাবটা দিয়ে নেই। আরো একবার বলি, লিগ অফ নেশনস এর সংবিধান কোনটি? সংবিধানটা হচ্ছে ভার্সাই চুক্তি 1919 এর প্রথম অধ্যায়। ভার্সাই চুক্তির প্রথম অধ্যায় লিগ অফ নেশনস এর সংবিধান। লিগ অফ নেশনস এর সেই সংবিধানে যদি আপনি যান তাহলে দেখতে পাবেন সেখানে অরিজিনাল মেম্বার কারা, অরিজিনাল মেম্বারের সংখ্যা কত, সেই কথাটি লেখা আছে। এবং সেখানে লেখা আছে 32টা দেশ হচ্ছে লিগ অফ নেশনস এর অরিজিনাল মেম্বার, 32 কান্ট্রিজ। যেহেতু লিগ অফ নেশনস এর সংবিধান বলছে লিগ অফ নেশনস এর সদস্য প্রাথমিক সদস্য 32, আমরাও বলবো এটি 32। এইটা আমরাও বলবো যে লিগ অফ নেশনস এর প্রাথমিক সদস্য সংখ্যা 32। এখন যখন ভেঙে যায় লিগ অফ নেশনস, বিলুপ্ত যখন হয়, তখন কত সদস্য ছিল? হ্যাঁ, এইটা নিয়ে তো একটা সমস্যা হতে পারে যে লিগ অফ নেশনস এর তো সংবিধানে এই তথ্যটা লেখা নাই, তাহলে এটা সঠিক তথ্য কোনটি? উইকিপিডিয়াতে তো একটা তথ্য লেখা আছে, উইকিপিডিয়া যে তথ্যটা লেখা আছে, যে তথ্যটা আপনারা বিভিন্ন বই পুস্তকে দেখেছেন, ওটা সঠিক নয়, তার একটা প্রমাণ আমি দিচ্ছি। লিগ অফ নেশনস সম্পর্কে ইউনাইটেড নেশনস এর জেনেভাতে যে অনলাইন লাইব্রেরি আছে, সেখানে 14 পৃষ্ঠার একটি আর্টিকেল আছে। আমি আরো একবার বলছি, ইউনাইটেড নেশনস এর জেনেভাতে যে অনলাইন লাইব্রেরি আছে, সেই লাইব্রেরিতে 14 পৃষ্ঠার একটি আর্টিকেল আছে লিগ অফ নেশনস নিয়ে। এটি ইউনাইটেড নেশনস এর তথ্য। তারা বলছে যখন বিলুপ্ত হয় লিগ অফ নেশনস, সেই বিলুপ্ত হওয়ার সময় সর্বশেষ যে সভাটিও হয়েছিল, সেই সভাতে 43টা দেশ অংশগ্রহণ করেছিল। তারা বলছে যে বিলুপ্ত হওয়ার সময় সদস্য ছিল 43, আর প্রাথমিক সদস্য কত বলেছি? 32। কেন? কারণ এটি বলা আছে লিগ অফ নেশনস এর সংবিধান তথা ভার্সাই চুক্তির প্রথম অধ্যায়ে বলা আছে পরিষ্কার করে 32, এবং 32টা দেশের নামই সেখানে দেয়া আছে। আপনাদের সময় সুযোগ হলে সেই ভার্সাই চুক্তির টেক্সটটা বের করে সুন্দর করে দেশগুলোর নাম দেয়া আছে, সেগুলো পড়ে নেবেন। ওকে, তাহলে আমরা আরেকটি বিষয় একটু আলোচনা করে নেই, যেটি আমরা স্লাইডে দেখলাম যে লিগ অফ নেশনস এর অঙ্গ প্রতিষ্ঠানগুলো। লিগ অফ নেশনস এর প্রধান অঙ্গ আমি বলেছি তিনটার মধ্যে প্রথম যে অঙ্গটা, সেটি হচ্ছে নাম হচ্ছে সভা, অ্যাসেম্বলি বলা ছিল। এক্ষেত্রে 2-3টা তথ্য একটু আমাদেরকে জানতে হবে। লিগ অফ নেশনস এর যত সদস্য ছিল সব সদস্য নিয়ে এই সভা গঠিত ছিল, এটা একটা তথ্য জানতে হবে। আরেকটি তথ্য জানতে হবে, সেটি হচ্ছে যে এই সভাতে লিগ অফ নেশনস এর একটা সদস্য দেশ সর্বোচ্চ 3 জন প্রতিনিধি পাঠাতে পারত।
লিগ অফ নেশনস এর সভা হচ্ছে একটি অন্যতম প্রধান অঙ্গ সংগঠন। সেই অঙ্গ সংগঠনের যখন অধিবেশন হতো, সেই অধিবেশনে একটা দেশ সর্বোচ্চ 3 জন প্রতিনিধি পাঠাতে পারত। তবে যখন সভায় কোনো একটি বিষয় নিয়ে ভোটাভুটির ব্যাপারটি আসতো, ভোট, তখন কিন্তু এক দেশের পক্ষে একজন ভোট দিতে পারত। এই হচ্ছে সভা সংক্রান্ত তথ্য। সেকেন্ড যে বিষয়টি আমরা জানবো সেটি হচ্ছে পরিষদ। আরেকটি অঙ্গ প্রতিষ্ঠান ছিল, সেই অঙ্গ প্রতিষ্ঠানটি হচ্ছে পরিষদ। তিনটা মেন অর্গান বলেছি, একটি সভা, আরেকটি হচ্ছে পরিষদ। পরিষদ মানে কাউন্সিল। মূলত প্রধান কাজ ছিল এই পরিষদের, এই পরিষদের 4টা মেম্বার ছিল, যে মেম্বারগুলো স্থায়ী। প্রাথমিকভাবে 4টা মেম্বার ছিল, যে মেম্বারগুলো হচ্ছে স্থায়ী মেম্বার। তারা কারা ছিল? স্থায়ী মেম্বার ছিল ইউকে। কারা ছিল স্থায়ী মেম্বার? স্থায়ী মেম্বার ছিল ফ্রান্স। স্থায়ী মেম্বার কারা ছিল? স্থায়ী মেম্বার ছিল ইতালি। স্থায়ী মেম্বার কারা ছিল? স্থায়ী মেম্বার ছিল জাপান। তাহলে পরীক্ষায় এরকম করে প্রশ্ন দিতে পারে, জাপান তো এশিয়ার দেশ, তাই না? এই যে ইউকে, ফ্রান্স এবং ইতালি, এই সবগুলোই তো ইউরোপের দেশ, কিন্তু এখানে একটা দেশ হচ্ছে কোথা থেকে? জাপান, এশিয়া থেকে, সেটি হচ্ছে কি জাপান। তাহলে প্রশ্ন দিতে পারে এইরকম যে লিগ অফ নেশনস এর প্রতিষ্ঠাকালীন স্থায়ী সদস্য এশিয়া থেকে কোন দেশটি ছিল? উত্তর কি হবে? জাপান। উত্তর কি হবে? জাপান। এখন একটা প্রশ্ন, সেটি হচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট সাহেব বললেন যে বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য একটা সংগঠন গড়ে তুলতে হবে, উড্রো উইলসন বললেন। উড্রো উইলসনের সেই প্রপোজাল অনুযায়ী একটি কমিটি গঠন করা হলো লিগ অফ নেশনস প্রতিষ্ঠার জন্য। সেই কমিটির প্রধান কে ছিলেন? লিগ অফ নেশনস। তার মানে কি, এই সংগঠনের তো অবভিয়াস মেম্বার হওয়ার কথা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, অর্থাৎ ইউএসএ, আমেরিকার। কিন্তু আমেরিকার নামটি কি আমরা দেখছি? না, আমেরিকার নামটি আমরা দেখছি না, কারণ ইউএসএ ডিডন্ট টেক পার্ট ইন লিগ অফ নেশনস। ভার্সাই চুক্তিটি ইউএসএ অনুমোদন করেনি। এখন প্রশ্ন করবেন কেন অনুমোদন করেনি? দেখুন, আমেরিকার প্রেসিডেন্ট সাহেব চাইলে একটা চুক্তি স্বাক্ষর করে আসতে পারেন, কিন্তু সেই চুক্তিটা আমেরিকার পার্লামেন্টের নাম কি? কংগ্রেস। কংগ্রেসে সেটি অ্যাপ্রুভ হতে হয়। আমাদের সংবিধানে যেহেতু ফ্লোর ক্রসিং আছে, আমাদের প্রধানমন্ত্রীর বিপক্ষে কোনো কথা কোনো এমপিরা বলবেন না। আমাদের প্র্যাকটিসটা এখানে এরকম, কিন্তু আমেরিকায় এই প্র্যাকটিসটা নেই। আমেরিকার এমপিরা যথেষ্ট প্রেসিডেন্টকে সমালোচনা করতে পারেন। আরেকটা বিষয়, যেহেতু এটা দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা, সেখানে দেখা যাচ্ছে যে উচ্চ কক্ষে এমনও হতে পারে যে অপোজিশন পার্টির লোকজন বেশি, সিনেটর বেশি, আবার নিম্ন কক্ষে হাউস অফ রিপ্রেজেন্টেটিভ অপোজিশন পার্টির বেশি হতে পারে। যেহেতু হাউস অফ রিপ্রেজেন্টেটিভ অর্থাৎ নিম্ন কক্ষ উচ্চ কক্ষের নির্বাচন আলাদা আলাদা হয়, প্রেসিডেন্ট নির্বাচন আলাদা হয়, সে কারণে কিন্তু অনেক সময় প্রেসিডেন্টের বিপক্ষের লোকজন বেশি থাকতে পারে সংসদে। যে ওই সময় সংসদে যে মানুষগুলো ছিলেন তারা বেশিরভাগই ছিলেন আইসোলেশন পলিসির পক্ষের মানুষ। দ্যাট ইজ হোয়াই আমেরিকা এই সংগঠনটিতে যোগ দেয় নাই। আইসোলেশন পলিসি মানে কি? আলাদা হয়ে থাকার নীতি। আমরা জানি যে আমেরিকার একজন প্রেসিডেন্ট ছিলেন, পঞ্চম প্রেসিডেন্ট, তার নাম হচ্ছে জেমস মনরো। এই মনরো একটি মতবাদ দিয়েছিলেন, ডক্ট্রিন দিয়েছিলেন সেই 1823 সালে। মনরো ডক্ট্রিন দ্বারা ব্যাপকভাবে ইন্সপায়ার্ড ছিল আমেরিকা। আমেরিকার রাজনীতিবিদরা ব্যাপক ইন্সপায়ার্ড ছিলেন মনরো ডক্ট্রিন দ্বারা। সে কারণেই তারা এই যে আইসোলেশন পলিসি নিয়েছিলেন, অর্থাৎ আলাদা হয়ে থাকার নীতি গ্রহণ করেছিলেন। সেই নীতির উপর ভিত্তি করেই আমেরিকাকে তারা উড্রো উইলসন চেষ্টা করেছিলেন সংসদে এটি পাস করার জন্য, কিন্তু শেষ পর্যন্ত পাস করাতে পারেননি। তাহলে যদি এক কথা আরো একবার বলি যে why USA didn't take part in League of Nations, answer is because of isolation policy। উত্তরটা হচ্ছে এক ঘরের নীতির কারণে। আশা করছি আপনারা আলোচনাগুলো বুঝতে পারছেন। আপনাদের কমেন্টগুলো আমি পড়ছি, পরবর্তীতে আরো প্রশ্নের উত্তর দিব। প্রশ্নগুলো একসঙ্গে একটু কয়েক মিনিট পরে উত্তর দেওয়া শুরু করব, তারপরে আবার আলোচনায় যাব। আচ্ছা, আমরা দুটো অঙ্গ সংগঠনের আলোচনা করলাম, এক হচ্ছে সভা, দুই হচ্ছে পরিষদ। 3 নম্বর প্রধান অঙ্গটা হচ্ছে সচিবালয়। 3 নম্বর প্রধান অঙ্গটা কি? সচিবালয়, সেক্রেটারিয়েট।
সেক্রেটারিয়েটের কাজ কাজ কি? প্রশাসনিক কাজ। সেক্রেটারিয়েটের প্রধান কে? মহাসচিব। সচিবালয়ের প্রধান কে? মহাসচিব। প্রথম যিনি মহাসচিব ছিলেন, দ্বিতীয় একজন মহাসচিব ছিলেন, তৃতীয় একজন মহাসচিব ছিলেন, এই তিনজনের নামটা আমাদের একটু জানতে হবে। প্রথম যিনি মহাসচিব ছিলেন তার নাম কি? তার নাম হচ্ছে এরিক ড্রামন্ড। তার নামটা হচ্ছে এরিক ড্রামন্ড। স্যার বলা হয়, স্যার এরিক ড্রামন্ড। তিনি হচ্ছেন প্রথম মহাসচিব, তিনি হচ্ছেন ইউকে। এরপরে যিনি মহাসচিব ছিলেন তিনি কে? তিনি হচ্ছেন জোসেফ এভেনল। জোসেফ এভেনল। জোসেফ এভেনল। জোসেফ এভেনল কোথাকার? কোন দেশের? জোসেফ এভেনল হচ্ছে ফ্রান্সের। জোসেফ এভেনলের বাড়ি হচ্ছে ফ্রান্স। আরেকজন ছিলেন, তিনি হচ্ছেন কি? সিএন লেস্টার। সিএন লেস্টার। সিএন লেস্টার কিন্তু সর্বশেষ, কমপক্ষে আমরা প্রথম আর শেষটার নাম কিন্তু জানবো। তিনি হচ্ছেন আয়ারল্যান্ডের, আইরিশ ভদ্রলোক সিএন লেস্টার। এই তিনজন লিগ অফ নেশনস এর মহাসচিবের দায়িত্ব পালন করেছেন। এরিক ড্রামন্ড প্রথম, জোসেফ এভেনল, সিএন লেস্টার। এই হচ্ছে সচিবালয়। আমরা বলেছিলাম লিগ অফ নেশনস এর প্রধান অঙ্গ তিনটি। একটি সভা, দ্বিতীয়টি কি বলেছি? পরিষদ, তৃতীয়টি সচিবালয়। এই তিনটি আলোচনা করে ফেললাম। আরো দুটো অঙ্গ ছিল। একটি হচ্ছে সহযোগী বলেছি, পিসিআইজে। পিসিআইজে টা কি? পার্মানেন্ট কোর্ট অফ ইন্টারন্যাশনাল জাস্টিস। বাংলাটা কি বলবো? আন্তর্জাতিক স্থায়ী আদালত। আন্তর্জাতিক স্থায়ী আদালত। আরেকটি সহযোগী সংগঠন ছিল, সেটি কি? সেটি হচ্ছে আইএলও। সেটি হচ্ছে কি? আইএলও। এই দুটো ছিল সহযোগী অঙ্গ প্রতিষ্ঠান। পিসিআইজে এটা প্রতিষ্ঠিত হয় 1920 সালে, কার্যক্রম শুরু করেছে 1922 সালে। কার্যক্রম শুরু করেছে 1922 সালে। কার্যক্রম শুরু করেছে 1922 সালে। আর আইএলও প্রতিষ্ঠিত হয়েছে 1919 সালে। আমি একটা বিষয় একটু শেয়ার করি, সেটা হচ্ছে যে অসংখ্য শিক্ষার্থী লাইভ ক্লাসটি দেখছেন। আমার ভালো লাগছে, আমার খুবই ভালো লাগছে। কৃতজ্ঞতা আপনাদের প্রতি। আরেকটু কৃতজ্ঞতার পাশে আমাকে আবদ্ধ করুন, আরেকটু ঋণী করুন আমাকে। এই ঋণী করার জন্য প্লিজ শেয়ার দিন। বারবার করে বলছি, আজকের আলোচনাটাকে শেয়ার দিন। আশা করছি ক্লাস শেষে পর্যন্ত থাকবেন, কারণ শেষ দিকে কিছু গুরুত্বপূর্ণ আলাপটা অবশ্যই আমি শেষের দিকে রাখি। এটা আমার একটা কৌশল বলতে পারেন আপনাদেরকে ক্লাসে ধরে রাখার জন্য। শেষের দিকে থাকবে বেশি গুরুত্বপূর্ণ আলোচনা। শেষ পর্যন্ত আপনারা থাকবেন, তবে অবশ্যই অবশ্যই শেয়ার দিবেন। আমি জানি যে আমাদের অনেক শিক্ষার্থী অনেক ফেসবুক গ্রুপ চালান, অনেক শিক্ষার্থী ফেসবুক পেজ চালান। সেই পেজগুলোতে, সেই গ্রুপগুলোতে তো শেয়ার দিতে হবে। এবং আমাদের কনফিডেন্স যারা সহকর্মী আছেন, আমার শ্রদ্ধেয় শিক্ষক মন্ডলী আছেন, তাদের প্রতি অনুরোধ থাকলো প্লিজ আপনারা একটু শেয়ার দিন আজকের পোস্টটি, আজকে যে লাইভটি শেয়ার দিন। ওকে, এখানে আমি একটা ইন্টারেস্টিং জিনিস বলবো আপনাদের, সেটি হচ্ছে লিগ অফ নেশনস এর যে স্থায়ী আদালত ছিল, সেই স্থায়ী আদালতে বিচারক কতজন ছিল? আমি একটা প্রশ্ন করি আপনাদেরকে, এখানে একটা প্রশ্ন ছুড়ে দেই, দেখি এই প্রশ্নটার উত্তরটা আপনারা লিখুন। এই যে লিগ অফ নেশনস এর যে আদালত ছিল, আন্তর্জাতিক স্থায়ী আদালত, এখান থেকে একটা প্রশ্ন অপশনগুলো আগে বলি। অপশন হচ্ছে 11, অপশন হচ্ছে 13, অপশন হচ্ছে 12, অপশন হচ্ছে 10। এগুলো হচ্ছে অপশন 11, 13, 12, 10। প্রশ্নটা হচ্ছে আন্তর্জাতিক স্থায়ী আদালতের বিচারক কতজন ছিলেন? প্রশ্ন। আচ্ছা, আরেকটি অপশন দেই, সেটি হচ্ছে নান অফ দা অ্যাবভ, কোনটিই নয়। নান অফ দা অ্যাবভ, কোনটিই নয়, কোনটিই নয়। প্রশ্নটা আরেকবার বলি, লিগ অফ নেশনস এর সহযোগী সংগঠন আন্তর্জাতিক স্থায়ী আদালতের বিচারক কয়জন ছিলেন? নিশ্চয়ই আপনারা মনে মনে ভাবছেন
যে আন্তর্জাতিক স্থায়ী আদালতের বিচারক ছিল 15 জন, অপশনে 15 সংখ্যাটি নেই, তার মানে এটার তো উত্তর এইটা। এটা নিশ্চয়ই বলছেন সবাই না, এটার প্রশ্নের উত্তর হচ্ছে এইটা 11। এখন বলবেন কেন পড়লাম, যে আপনারা যে পড়েছেন ওইখানে আরেকটু আমি যোগ করে দেই। সেটি কি? সেটি হলো লিগ অফ নেশনস এর সহযোগী সংস্থা আন্তর্জাতিক স্থায়ী আদালতের মোট বিচারক ছিল 15 জন, কিন্তু 15 জনই জাজ ছিলেন না। জাজ পূর্ণ বিচারক ছিলেন 11 জন, 4 জন ছিলেন ডেপুটি জাজ। জাজ 11, ডেপুটি জাজ 4, মোট ছিল 15। আমি তো প্রশ্ন করেছি জাজ কয়জন ছিল, অপশনে তো 11 আছে, ফলে এই প্রশ্নের সঠিক উত্তর 11। আরো একবার পরিষ্কার করে দেই, সেটি হচ্ছে আন্তর্জাতিক স্থায়ী আদালতের বিচারক সংখ্যা কত? আন্তর্জাতিক স্থায়ী আদালতের জাজ ছিল 11 জন, ডেপুটি জাজ ছিল 13 জন, টোটাল 15 জন। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন। তাহলে আমরা জানলাম দুটো সহযোগী সংস্থার নাম, 4 জন, 11 আর 4 15। আচ্ছা, 11 জন ছিল জাজ, 4 জন ছিল ডেপুটি জাজ, 4 জন ছিল ডেপুটি জাজ, তাহলে টোটাল কত হচ্ছে? 15। এই যে টোটাল সংখ্যাটা আমাদের বইগুলো লিখে আমাদেরকে শিখিয়েছে যে আন্তর্জাতিক স্থায়ী আদালতের বিচারক কত? 15 জন। অসত্য তথ্য নয়, কিন্তু যদি আমি যে প্রশ্নটা করলাম ওইভাবে যদি প্রশ্নকর্তা প্রশ্ন করে 11 উত্তর রাখে অপশনে, আপনি মনে করবেন যে প্রশ্নটা মনে হয় ভুল ছেড়ে দিয়ে আসবেন, আসলে প্রশ্নটা ভুল নয়। সে কারণে বলছি যে আমাদেরকে আরেকটু, যেহেতু এই টপিকগুলো থেকে প্রশ্ন বেশি হয়, অন্ততপক্ষে লিগ অফ নেশনস এন্ড ইউনাইটেড নেশনস এইটা ইন ডিটেইল পড়া উচিত। আচ্ছা, তাহলে আমরা বললাম যে দুটো সহযোগী সংস্থা, একটি হচ্ছে আন্তর্জাতিক স্থায়ী আদালত, আরেকটি বলেছি আইএলও। আইএলও প্রতিষ্ঠার সালটাও আগে জানিয়েছি, আর একটু সংক্ষেপে জানাই দেই। আইএলও বলেছি যে এটি 1919 সালে প্রতিষ্ঠিত। আইএলও সদর দপ্তর ছিল জেনেভাতে, সুইজারল্যান্ডের জেনেভাতে। আরেকটি তথ্য জানা যায় যে আইএলও 1969 সালে নোবেল শান্তি পুরস্কার পেয়েছে। এই তথ্যগুলো জানলেই চলবে আইএলও সম্পর্কে। আইএলও হচ্ছে এমন একটি সংগঠন যে সংগঠনটি মালিক পক্ষ, শ্রমিক পক্ষ এবং সরকার এই তিনটার মধ্যে একটা সেতু বন্ধন তৈরি করে। আরো একবার বলি, আইএলও হচ্ছে সরকার, মালিক পক্ষ, শ্রমিক পক্ষ এই তিনটা বিষয়ের মধ্যে সেতু বন্ধন সৃষ্টিকারী একটি সংগঠন। এমন প্রশ্ন করতে পারে পরীক্ষায় যে সরকার, মালিক পক্ষ, শ্রমিক পক্ষ এই তিনটির মধ্যে সমন্বয় সৃষ্টিকারী সংগঠন কোনটি, বা জাতিসংঘের কোন অঙ্গ প্রতিষ্ঠান সরকার, মালিক পক্ষ এবং শ্রমিক পক্ষ এই তিনটির মাঝে সমন্বয় সাধন করে? উত্তর কি? উত্তর হচ্ছে আইএলও। আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন। আমরা বুঝতে কি পারছেন বিষয়গুলো? একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। কমেন্ট, কমেন্ট এন্ড কমেন্ট, সাথে শেয়ার, শেয়ার এন্ড শেয়ার, এই দুটো কাজ করতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আশা করছি আপনারা বিষয়গুলো বুঝতে পারছেন। আমরা আলোচনাটাকে এগিয়ে নিচ্ছি। পরবর্তী যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে যে এই যে লিগ অফ নেশনস, এই লিগ অফ নেশনস তো আমরা জানি যে বিলুপ্ত হয়ে গেছে। এই লিগ অফ নেশনস বিলুপ্ত হওয়ার পিছনে অনেকগুলো কারণ রয়েছে। অনেকগুলো কারণের মধ্যে আমি জাস্ট স্ক্রিনে দেখাতে চাই সেই বিষয়গুলো কি। যেমন দেখুন যে বিশ্বের একটি বড় শক্তি ইউএসএ, ইউএসএ এই সংগঠনে যোগদান করেনি। বিশ্বের আরেকটি বড় শক্তি সোভিয়েত ইউনিয়ন, ইউএসএসআর, ইউনিয়ন অফ সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিকস, ইউএসএসআর, ইউএসএসআর বহিষ্কার হয়েছিল। বিশ্বের সেই সময় একটি বড় শক্তি ছিল, বিগ পাওয়ার ছিল জাপান। জাপান 1933 সালে রিজাইন করেছিল। জার্মানি, যারা পরবর্তীকালে যুক্ত হয়েছিল লিগ অফ নেশনসে, প্রতিষ্ঠাকালে ছিল না। এই জার্মানি আরেকটি বিগ পাওয়ার। জার্মানিও যখন হিটলার ক্ষমতায় আসলো 33-এ, তারপরে 35-এ রিজাইন করলো। তাহলে কি আমরা দেখতে পাচ্ছি যে বিশ্বের বড় বড় শক্তিগুলো, আমেরিকার মতো বড় শক্তি, সোভিয়েত ইউনিয়নের মতো বড় শক্তি, সেই সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে কিন্তু জাপান একটি বড় শক্তি ছিল। জাপান
জার্মানি এই বড় শক্তিগুলো এই সংগঠনে ছিল না, কেউ যোগদান করে নেই, কেউ বহিষ্কার হয়েছে, কেউ পদত্যাগ করেছে। ফলে কি ঘটলো, সংগঠনটা একটা দুর্বল সংগঠনে পরিণত হলো। বড় বড় শক্তিগুলো যদি না থাকে স্বাভাবিকভাবে তাহলে তো সংগঠনটি একটি দুর্বল সংগঠন হবেই। এছাড়া যে ভার্সাই চুক্তির যে প্রথম অধ্যায়টি যার মাধ্যমে লিগ অফ নেশনস কে প্রতিষ্ঠা করা হলো সেখানে কিছু ত্রুটি বিচ্যুতি ছিল, সেখানে লুপহোলস ছিল, ফলে এটা একটা দুর্বল সংগঠনে পরিণত হয়েছিল। এবং যেহেতু এই যে সংগঠনটি লিগ অফ নেশনস, এই সংগঠনটি আমি বলছি 6 নম্বর পয়েন্টে ফেল টু এভার্ট ওয়ার্ল্ড ওয়ার 2, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার ঠেকাতে ব্যর্থ হয়, সে কারণে তো এটি একদমই অকার্যকর হয়ে পড়ে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময়। এবং শেষ পর্যন্ত সংগঠনটা কিন্তু সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার শেষে গিয়ে বিলুপ্ত করা হয়। এবং বিলুপ্ত কবে করা হয় সেটি আমি আপনাদেরকে জানিয়েছি, বিলুপ্ত করা হয় 1946 সালের 20 এপ্রিল। এই হচ্ছে লিগ অফ নেশন সংক্রান্ত আলোচনা। আমরা আলোচনাটাকে এগিয়ে নিব, ইউনাইটেড নেশন শুরু করব। ইউনাইটেড নেশনস এর আলোচনায় যাওয়ার আগে আমি কয়েকটা প্রশ্ন আপনাদের একটু উত্তর দিতে চাই, যে আপনারা যে প্রশ্নগুলো আমার কাছে পাঠিয়েছেন, প্রশ্নগুলো করেছেন, সেই প্রশ্নগুলোর উত্তর একটু দিতে চাই, কয়েকটি প্রশ্ন যদি আমি পাই। আচ্ছা, তাহলে এতক্ষণ যে আলাপটি করলাম এটি হচ্ছে লিগ অফ নেশন সংক্রান্ত আলাপ। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন বিষয়গুলো। আমি এখন চলে যাব হচ্ছে ইউনাইটেড নেশনস এইটার আলাপে, জাতিসংঘ এই বিষয়টি আলাপে। জাতিসংঘ সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক, প্রিলিমিনারির জন্য, রিটেন পরীক্ষার জন্য জাতিসংঘ খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। আমরা যদি দেখি যে 35-36 রিটেন পরীক্ষাগুলো, সেই পরীক্ষাগুলোতে জাতিসংঘ থেকে প্রশ্ন কিন্তু হয়েছে 15 নম্বরের একটা করে প্রশ্ন হয়েছে, বড় বড় প্রশ্ন হয়েছে। এবং প্রিলিমিনারি পরীক্ষায় আমরা শুরুর দিকে দেখেছি যে অনেকগুলো প্রশ্ন হচ্ছে প্রতি বছর। সুতরাং আমাদেরকে জাতিসংঘ সম্পর্কে ডিটেইল একটু জানতে হবে। আমরা জাতিসংঘ সম্পর্কে কোন জায়গা থেকে শুরু করব সেই বিষয়টি একটু আলাপ করে নিই আপনাদের সাথে। কারণ হচ্ছে এই যে আমরা কি আলাপ করব সেটা আগে দেখে নিব, যাতে করে আলাপটি একটু গোছানো থাকে, আপনাদের বুঝতে সুবিধা হয়। আরেকটি বিষয় যে স্লাইড গুলো কিন্তু আপনাদেরকে দেওয়া হবে, আপলোড করা হবে কালকে। স্লাইডে অনেক বিষয় আছে যেগুলো হচ্ছে আপনারা কিন্তু পেয়ে যাবেন। খেয়াল করুন যে আমরা প্রথমে যেটি আলোচনা করব সেটি হচ্ছে হিস্ট্রি অফ ইউনাইটেড নেশনস, অর্থাৎ ইউনাইটেড নেশনস এর ইতিহাস। ইতিহাসের মধ্যে অনেকগুলো সম্মেলনের একটা ইউনাইটেড নেশনস বিশ্বের সকল দেশকে নিয়ে এটি কাজ করবে, বিশ্বের শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করবে। এই সংগঠন তো ওভারনাইট প্রতিষ্ঠা হওয়া সম্ভব নয়। এ কারণে এই সংগঠনটি প্রতিষ্ঠা করার জন্য অনেক সময় লেগেছে। 41 সালে এই সংগঠনটি প্রতিষ্ঠার জন্য প্রোগ্রাম শুরু হয়েছে এবং শেষ পর্যন্ত সংগঠনটি প্রতিষ্ঠিত হয়েছে 1945 সালে গিয়ে। এর মধ্যে অনেকগুলো সম্মেলন হয়েছে, আমরা সম্মেলনগুলো দেখতে পাচ্ছি যে লন্ডন ডিক্লারেশন হয়েছে, আটলান্টিক চার্টার হয়েছে, প্লেজ অফ কোঅপারেশন। 3 নম্বর পয়েন্ট দেখুন, প্লেজ অফ কোঅপারেশন, এইটা আপনারা দেখেন না এর আগে আশা করছি। সহযোগিতার অঙ্গীকার, এটা আমি একটু আলাপ করব। তারপরে ওয়াশিংটন ডিসি সম্মেলন হয়েছে, মস্কো সম্মেলন হয়েছে, তারিখগুলো আপনারা দেখতে পাচ্ছেন। তেহরান সম্মেলন হয়েছে, ডাম্বারটন ওক সম্মেলন হয়েছে, ইয়াল্টা সম্মেলন হয়েছে, সান ফ্রান্সিসকো সম্মেলন হয়েছে। এই সান ফ্রান্সিসকো সম্মেলনটাই হচ্ছে ফাইনাল কনফারেন্স, যে কনফারেন্সের মধ্য দিয়ে ইউনাইটেড নেশনস প্রতিষ্ঠিত হয়, যে সম্মেলনের মধ্য দিয়ে ইউনাইটেড নেশনস প্রতিষ্ঠিত হয়। অনেকগুলো সম্মেলন হয়েছে, এই সম্মেলনগুলোর তারিখগুলো আমি পাশে লিখে দিয়েছি। সবগুলো তারিখ আপনাদেরকে মুখস্থ করতে হবে না, তারিখগুলো মুখস্থ করার প্রয়োজন নেই। সালগুলো মোটামুটি মনে রাখবেন, ঘটনাগুলো সিরিয়ালি মনে রাখবেন, কোন সম্মেলনের পরে কোন সম্মেলন হচ্ছে। সম্মেলনের নামগুলো গুরুত্বপূর্ণ, যেমন ধরুন 36 বিসিএস পিডি। একটা প্রশ্ন দিল কি ইয়াল্টা সম্মেলনের উদ্দেশ্য কি? এই যে ইয়াল্টা সম্মেলনের কি উদ্দেশ্য? এটা তো ইউনাইটেড নেশনস প্রতিষ্ঠার জন্য। ফলে অপশনে ছিল কি জাতিসংঘ প্রতিষ্ঠা, উত্তর জাতিসংঘ প্রতিষ্ঠা। মানে বুঝতেই পারছেন যে এই সম্মেলনগুলোর নাম যদি আমরা মনে রাখি তাহলেও কিন্তু আমরা অনেকগুলো প্রশ্নের উত্তর করতে পারবো। তো এই যে সম্মেলনগুলো আমরা দেখছি, এখান থেকে কয়েকটা সম্মেলন নিয়ে একটু আলাপ করতেই হয়। যেমন প্রথম সম্মেলনটা আটলান্টিক চার্টার, প্লেজ অফ কোঅপারেশন, ডাম্বারটন, সান ফ্রান্সিসকো, এগুলো আমাদেরকে একটু আলোচনা করতে হবে।
এবং আমরা জানি এটা যে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় 24 অক্টোবর 1945 যে সম্মেলনের মধ্য দিয়ে সেই সম্মেলনটি হচ্ছে সান ফ্রান্সিসকো সম্মেলন। এবং যেহেতু 24 অক্টোবর এটি প্রতিষ্ঠিত হয় সে কারণে 24 অক্টোবর ইউনাইটেড নেশনস ডে, জাতিসংঘ দিবস। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটু আবারও বোর্ড ব্যবহার করব কয়েকটা সম্মেলন আলোচনার জন্য। আমরা চলে যাচ্ছি বোর্ডে আমরা যাব, বোর্ডটি ব্যবহার করব। আশা করছি সম্মেলনগুলোর নাম আমরা সবাই দেখতে পেয়েছি এবং জেনেছি সম্মেলনগুলো। সেটি হচ্ছে লন্ডন ডিক্লারেশন থেকে আরম্ভ করে সান ফ্রান্সিসকো সম্মেলন পর্যন্ত। এখন যে বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে আমি একটু কয়েকটা বিষয় আলোচনা করে দিই। প্রথম যেটা একটু আলোচনা করতে চাই সেটি হচ্ছে লন্ডন ডিক্লারেশন, লন্ডন ঘোষণা। লন্ডন ডিক্লারেশন, যদি কোন দেশের সরকার যুদ্ধ বিগ্রহের কারণে সেই দেশে থাকতে না পারে, অন্য দেশে গিয়ে আশ্রয় নেয়, সেই সরকারকে আমরা কি বলি? সেই সরকারকে আমরা বলি দা গভর্নমেন্ট ইন এক্সাইল। দা গভর্নমেন্ট ইন এক্সাইল বলি। যদি কোন সরকার তার দেশে থাকতে না পারে, অন্য দেশে গিয়ে আশ্রয় নেয়, সেই সরকারকে আমরা বলি দা গভর্নমেন্ট ইন এক্সাইল, যেটা আমরা বাংলা করেছি প্রবাসী সরকার, যেটা আমরা বাংলা করেছি প্রবাসী সরকার। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় যখন হিটলার, জার্মানি যখন বিশ্বের বিভিন্ন দেশের উপর, বিশেষ করে ইউরোপের বিভিন্ন দেশের উপর আক্রমণ শুরু করলেন, তখন ইউরোপের অনেকগুলো দেশের সরকার সেই দেশে থাকতে পারেনি। সেই সরকারগুলো গিয়ে আশ্রয় নিয়েছিল লন্ডনে। এই সরকারগুলোকে বলা হয় প্রবাসী সরকার। এই সরকারগুলোকে বলা হয় প্রবাসী সরকার। এই ইউনাইটেড নেশনস প্রতিষ্ঠার প্রথম যে প্রোগ্রামটি লন্ডন ডিক্লারেশন, লন্ডন ঘোষণা, সেই ঘোষণাটি মূলত দিয়েছিল সেই প্রবাসী সরকারগুলো। এখন যদি আমি প্রশ্ন করি, লন্ডন ডিক্লারেশন স্বাক্ষরকারী দেশ কয়টি? লন্ডন ঘোষণা স্বাক্ষরকারী দেশ কয়টি? লন্ডন ঘোষণা স্বাক্ষরকারী দেশ কিন্তু 14টা, কিন্তু প্রবাসী সরকার কয়টা বলেছি? 9টা। অর্থাৎ 9টা প্রবাসী সরকারের সাথে আরো কিছু দেশ, আরো 5টি দেশ লন্ডন ঘোষণা স্বাক্ষর করেছে। একটু দেখে নিব যে প্রবাসী সরকার কারা কারা আশ্রয় নিয়েছিল গিয়ে ইউরোপে, সেই দেশগুলোর নাম আমরা একটু দেখে নিব। প্রথম যে দেশটির একটু নাম লিখতে চাই সেই দেশটি হচ্ছে বেলজিয়াম। বেলজিয়াম, নেদারল্যান্ডস, লুক্সেমবার্গ, ফ্রান্স, তারপরে হচ্ছে পোল্যান্ড, তারপরে কে? পোল্যান্ডের পরে হচ্ছে চেকোস্লোভাকিয়া নামে একটা দেশ ছিল। তারপরে যুগোস্লাভিয়া ছিল। তারপরে গ্রিস ছিল, বেলজিয়াম ছিল, নেদারল্যান্ড ছিল, লুক্সেমবার্গ ছিল, ফ্রান্স ছিল, পোল্যান্ড ছিল, চেকোস্লোভাকিয়া, যুগোস্লাভিয়া, গ্রিস এবং নরওয়ে। এই 9টা দেশের সরকার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময়ে তাদের দেশে থাকতে পারেনি। এই সরকারগুলো গিয়ে আশ্রয় নেয় কোথায়? লন্ডনে। এই দেশের সরকারগুলোই জাতিসংঘ প্রতিষ্ঠার প্রথম পদক্ষেপ লন্ডন ঘোষণাটি দেয়। এদের সাথে আমি বলেছি যে আরো 5টি দেশ যুক্ত হয়।
ওই 5টা দেশের নাম আমি একটু পরে জানবো। এখন একটা বিষয় খেয়াল করুন, আমি এই যে 9টা দেশের নাম মনে রাখলাম কেমনে? আমি কিন্তু কোন ছন্দ আবিষ্কার করে এটি মনে রাখি নাই। কৌশলটা আমি বলি। কৌশলটা হচ্ছে বেলজিয়াম, নেদারল্যান্ড, লুক্সেমবার্গ এই তিনটার একটা সংগঠন আছে 1944 সালে প্রতিষ্ঠিত, বেনেলাক্স। বেনেলাক্সের তিনটা। এরপরে এই যে চেকোস্লোভাকিয়া, পোল্যান্ড, এটা কিন্তু মধ্য ইউরোপের দেশ, একই জায়গার দেশ। যুগোস্লাভিয়া, গ্রিস, এটা হচ্ছে বলকানের দেশ, এটা হচ্ছে স্ক্যান্ডিনেভিয়ার দেশ। আমি এভাবে হিসাব গ্রহণ করেছি যে বেনেলাক্সের তিনটা, স্ক্যান্ডিনেভিয়ার দুটা, মধ্য ইউরোপের দুটা, সরি স্ক্যান্ডিনেভিয়ার একটা, বলকানের দুটা, আর মধ্য ইউরোপের দুইটা। অর্থাৎ কোন অঞ্চল থেকে কয়টা এসেছে এইটা মাথায় খেয়াল রাখার চেষ্টা করেছি, সেভাবেই মনে রাখলাম দেশগুলো। এই 9টা দেশের সরকার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় তাদের দেশে থাকতে পারেনি, তারা গিয়ে আশ্রয় নিয়েছিল কোথায়? লুক্সেমবার্গ। হ্যাঁ, লুক্সেমবার্গ। এই দেশগুলোর সরকার গিয়ে আশ্রয় নিয়েছিল কোথায়? আশ্রয় নিয়েছিল লন্ডনে। এদের সাথে আরো 5টা দেশ আমি বলেছি, 5টা দেশ মিলে মোট 9টা দেশ লন্ডন ঘোষণা দেয়। ওই দেশগুলো হচ্ছে ইউকে, ওই দেশগুলো হচ্ছে কানাডা, 11 নম্বরে কানাডা। ওই দেশগুলোর মধ্যে ছিল নিউজিল্যান্ড, ওই দেশগুলোর মধ্যে ছিল অস্ট্রেলিয়া, এবং ওই দেশগুলোর মধ্যে ছিল সাউথ আফ্রিকা। এই যে 14টা দেশ, তারা হচ্ছে লন্ডন ঘোষণা দিয়েছে। তাহলে লন্ডন ঘোষণা দেওয়ার দেশ কোনটি ছিল? এরকম জটিল প্রশ্ন যদি করে আমরা কিন্তু আনসার করতে পারবো, কারণ আমরা সবগুলো দেশের নামই জেনে নিলাম। এই যে দেখেন শেষের দিকে যে 5টা দেশ আমি লিখেছি, এই ইউকে থেকে দক্ষিণ আফ্রিকা পর্যন্ত, এই 5টা দেশে কিন্তু আবার কমনওয়েলথ নামে যে সংগঠনটি আছে, ওই কমনওয়েলথের প্রতিষ্ঠাকালীন সদস্য। মজাটা দেখছে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে যে এই 5টা আমি এক জায়গায় করে মনে রাখছি, আমি কিন্তু এই সিরিয়ালে এদেরকে ঢুকাই নেই। কারণটা কি? কারণ এই 5টা আমি এক জায়গায় রাখছি, কারণটা হলো এই 5টা দেশই আবার কি কমনওয়েলথের প্রতিষ্ঠাকালীন সদস্য। বুঝা গেল ব্যাপারগুলো? তো এইভাবে কৌশল করে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের বিষয়গুলো মনে রাখতে হয়। কিন্তু আমরা অনেক সময় চেষ্টা করি কিছু ছন্দ আবিষ্কার করতে, সেগুলোতে আমরা মনে রাখি। সত্যি করে বলছি, পরীক্ষার হলে ছন্দ কাজ করবে না, এই বিষয়টি আমরা মাথায় রাখবো। আমরা চেষ্টা করব ইন ডিটেইল বুঝে পড়া, তাহলে সেটি আমরা পরীক্ষার হলে নিতে পারবো। আমি আরো একবার কাজ করব। ওকে, তো আরেকটি সম্মেলন যেটি আমি নতুন সম্মেলন লিখেছি, যেটা আটলান্টিক সনদ, যেটা দেখেছিলেন আপনারা, এটা তো জানেন আটলান্টিক সনদ সম্পর্কে। আটলান্টিক সনদের পরে আমি একটা নতুন সম্মেলনের নাম আপনাদেরকে দেখিয়েছি, সেটি হচ্ছে সহযোগিতার অঙ্গীকার। স্লাইডে ইংরেজিতে লেখা ছিল প্লেজ অফ কোঅপারেশন, সহযোগিতার অঙ্গীকার। এইটা হচ্ছে জাতিসংঘ প্রতিষ্ঠার আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট। এই পয়েন্টটি কিন্তু বিভিন্ন বই পুস্তকে নাই, আমি কোনো বইয়ে দেখি নাই বাংলাদেশের। এইটা নিয়ে একটু আলাপ করব, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আটলান্টিক সনদ, এটা কিন্তু আমরা সবাই জানি। আটলান্টিক চার্টার সম্পর্কে আমরা সবাই জানি, আটলান্টিক সনদ সম্পর্কে, যে আটলান্টিক সনদ স্বাক্ষরকারী দেশ হচ্ছে প্রথমে দুটা, কে? আমেরিকা এবং যুক্তরাজ্য। রুজভেল্ট এবং চার্চিল ব্রিটিশ রণতরী প্রিন্স অফ ওয়েলসে বসে স্বাক্ষর করেছেন। এগুলো ইতিহাস আপনাদের সবার জানা, সবগুলোর বই দেয়া আছে। এটিও লেখা আছে আটলান্টিক চার্টারের মূলনীতি ছিল 8টি। কিরকম মূলনীতি ছিল? যেমন 1 নম্বর মূলনীতি ছিল
কোন দেশই আর সম্প্রসারণ নীতি গ্রহণ করবে না। 2 নম্বর নীতি ছিল কি? 2 নম্বরে বলা ছিল যে যদি কোন দেশের কোন ভূখণ্ডের নাগরিক চায় তারা স্বাধীন হবে, তাদেরকে স্বাধীনতা দিতে হবে, এরকম বিষয়গুলো ছিল। এই যে সহযোগিতার অঙ্গীকার, এই সহযোগিতার অঙ্গীকারটা হচ্ছে 10টা দেশ আটলান্টিক চার্টারের প্রতি একাত্মতা ঘোষণা করে সহযোগিতার অঙ্গীকার করে। 10 countries expressing their solidarity with Atlantic Charter pledged for cooperation. কোঅপারেশনের জন্য তারা অঙ্গীকার করে, এটি হচ্ছে সহযোগিতার অঙ্গীকার। তাহলে সহযোগিতার অঙ্গীকার করা দেশ হচ্ছে কয়টি? 10টি। কিসের সহযোগিতার অঙ্গীকার? আটলান্টিক চার্টারের প্রতি একাত্মতা প্রকাশ করে। এখন মজা দেখুন, মজা। এই 10টা দেশ কোন 10টা দেশ? সংখ্যা দেখে মনে হচ্ছে 10টা দেশ, স্যার কি আবার 10টা দেশের নাম লিখবে? না, এই 10টা দেশ হচ্ছে দা গভর্নমেন্ট ইন এক্সাইলের 9টা দেশ প্লাস 1। আমরা তো দা গভর্নমেন্ট ইন এক্সাইল, প্রবাসী সরকার 9টা আমরা পড়ে লিখেছিলাম। ওই দেশগুলো একবার মুখস্থ করলেই হবে, ওই 9টা দেশই সংখ্যা একটা দেশ যুক্ত হচ্ছে, এটা হচ্ছে ইউএসএসআর, তার সঙ্গে শুধু সোভিয়েত ইউনিয়ন যুক্ত হবে। এই প্রবাসী সরকারের 9টা দেশ, এর আগে যখন আমি 10টা দেশগুলো লিখেছিলাম 1 থেকে 9 দেশ, তার সঙ্গে সোভিয়েত ইউনিয়ন, এই 10টা দেশ আটলান্টিক সনদের প্রতি একাত্মতা প্রকাশ করে সহযোগিতার অঙ্গীকার করেছিল। এটাই হচ্ছে সহযোগিতার অঙ্গীকার। একটা নতুন টপিক আপনাদেরকে আমি জানিয়ে দিলাম, এটি কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় ইউনাইটেড নেশনস প্রতিষ্ঠার ক্ষেত্রে। আমরা ইউনাইটেড নেশনস প্রতিষ্ঠার ইতিহাসে আর বেশি সময় ব্যয় করব না, জাস্ট আমরা ইয়াল্টা সম্মেলনটা নিয়ে একটু কথা বলবো। ইয়াল্টা কনফারেন্স একটা প্রশ্ন করে বা বই পুস্তকে লেখা আছে, ইয়াল্টা কোথাকার শহর? ইয়াল্টা কোথাকার শহর? ইয়াল্টা এইটা কোথাকার শহর, কোন দেশের শহর? এখন শিক্ষার্থীরা বলবে যে আমরা তো পড়েছি ইউক্রেনের শহর। কেউ বলবে যে না না, এটা রাশিয়ার শহর, এটা রাশিয়ার শহর। কেউ এটাও বলতে পারে এটা তুরস্কের শহর। আচ্ছা, ঘটনাটা বলি। ইয়াল্টাটা মূলত হচ্ছে ক্রিমিয়া নামে একটি উপদ্বীপ আছে, মানচিত্রে দেখবেন, মানচিত্রে ব্ল্যাক সি, কৃষ্ণ সাগর, সেই কৃষ্ণ সাগরের একটা উপদ্বীপ হচ্ছে ক্রিমিয়া, কৃষ্ণ সাগরের উপদ্বীপ। ইউক্রেনের ঠিক নিচে অবস্থিত কৃষ্ণ সাগরের উপদ্বীপ ক্রিমিয়া। ক্রিমিয়ার দক্ষিণ দিকের একটি শহর হচ্ছে ইয়াল্টা, ক্রিমিয়ার দক্ষিণের শহর ইয়াল্টা। এই ক্রিমিয়া একসময় দখল করেছিল অটোমান সাম্রাজ্য, তখন তো ইয়াল্টা ছিল অটোমান সাম্রাজ্য তথা তুরস্কের শহর। ইউক্রেন 1954 থেকে 2014 পর্যন্ত ক্রিমিয়া ছিল ইউক্রেনের অধীন। তখন ইয়াল্টা ছিল কার? ইউক্রেনের শহর। 2014 পর থেকে রাশিয়া ক্রিমিয়া দখল করে রেখেছে, ফলে ইয়াল্টা এখন কোন দেশের শহর? রাশিয়ার শহর। আচ্ছা, এত ঝামেলা যাওয়া দরকার কি? আমরা যদি বলি যে ক্রিমিয়ার শহর ইয়াল্টাতে এই সম্মেলনটি অনুষ্ঠিত হয়, তাহলে তো আর পেস লাগছে না। সুতরাং ইউক্রেন বা রাশিয়া এগুলো আমরা না বলে সরাসরি বলবো ক্রিমিয়ার ইয়াল্টা শহরে। তো এই সম্মেলনটাতে কি আলাপ হয়েছিল জাতিসংঘ সম্পর্কে, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এইটা একটু মনোযোগ দিয়ে আমরা শুনবো, এটা খুব গুরুত্বপূর্ণ কিছু কথা আছে ইয়াল্টা সম্মেলনে। তো শিক্ষার্থী বন্ধুগণ, আপনারা যারা শুনছেন দেখছেন, আরো একবার রিকোয়েস্ট, শেয়ার দিতে থাকবেন। আচ্ছা, যখন লিগ অফ ইউনাইটেড নেশনস প্রতিষ্ঠিত হচ্ছে, ইউনাইটেড নেশনস, তখন কিন্তু সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারও চলছে। ফলে যখন একটি সম্মেলন হচ্ছে, সেই সম্মেলনের যুদ্ধ বিষয়ে অনেক আলাপ হচ্ছে, পার্টিকুলারলি ইউনাইটেড নেশনস বিষয়ে আলোচনা হচ্ছে। আমার কিন্তু উদ্দেশ্য হচ্ছে ইউনাইটেড নেশনস কর্তৃক ইউনাইটেড নেশনস রিলেটেড যে আলোচনাটা হয় ওই সম্মেলনে, সেটি আলাপ করা। ফলে ইয়াল্টা সম্মেলনের সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার নিয়ে কি আলাপ হয়েছে আমি সেই বিষয়ে যাচ্ছি না, আমার ফোকাস থাকবে
ইউনাইটেড নেশনস প্রতিষ্ঠার জন্য কি টাইপের কথাবার্তা হয়েছে এই যে ইয়াল্টা সম্মেলনে। আচ্ছা, ইয়াল্টা সম্মেলনের আগে কোন সম্মেলন হয়েছে? নিশ্চয়ই স্লাইডে দেখেছেন। ইয়াল্টা সম্মেলনের আগের সম্মেলনটা হচ্ছে ডাম্বারটন ওক সম্মেলন। ডাম্বারটন ওক সম্মেলন, এই ডাম্বারটন ওক সম্মেলনে ইউনাইটেড নেশনসের প্রধান অঙ্গ প্রতিষ্ঠানগুলো গঠন করা হয়েছিল। এই ডাম্বারটন ওক সম্মেলনে সিকিউরিটি কাউন্সিল, নিরাপত্তা পরিষদ গঠন করা হয়েছিল। নিরাপত্তা পরিষদ গঠন করে নিরাপত্তা পরিষদের 5টা দেশকে স্থায়ী সদস্য করা হয়েছিল, পার্মানেন্ট মেম্বার করা হয়েছিল 5টা দেশকে। কিন্তু নিরাপত্তা পরিষদে কিভাবে সিদ্ধান্ত গ্রহণ হবে সেই বিষয়ে ডাম্বারটন ওকসে কোনো ফায়সালা হয়নি। অর্থাৎ একটি সিদ্ধান্ত নিরাপত্তা পরিষদে কিভাবে পাস হবে, প্রথমে তো সিদ্ধান্ত কি ছিল জাতিসংঘের, যে 5টা পার্মানেন্ট মেম্বার থাকবে, 6টা অস্থায়ী নন পার্মানেন্ট মেম্বার থাকবে, মোট সদস্য নিরাপত্তা পরিষদের 11। তো এই 11টার মধ্যে কয়টার ভোট নিয়ে সিদ্ধান্ত পাস হবে এই ব্যাপারে ফায়সালা ডাম্বারটন ওক সম্মেলনে হয়নি। আর এ কারণে কিন্তু আরেকটি সম্মেলনের আয়োজন করা হলো, সেটি হচ্ছে ইয়াল্টা কনফারেন্স। ইয়াল্টা কনফারেন্সে সিকিউরিটি কাউন্সিলের ডিসিশন মেকিং প্রসেস ঠিক করা হয়। সেই প্রসেসে কি বলা হয়, এটা খুব ইন্টারেস্টিং বিষয়, এটা আমাদেরকে জানতে হবে। জাতিসংঘের যে সনদ রয়েছে, সংবিধান চার্টার, সেই চার্টারের 27 নম্বর আর্টিকেলটা ঠিক করা হয় ইয়াল্টা কনফারেন্সে। 27-এর 1 নম্বরে বলা হয়, মনোযোগ দিয়ে শুনতে হবে, জাতিসংঘের 27 নম্বর আর্টিকেলের 1, সেখানে বলা হয় নিরাপত্তা পরিষদের প্রত্যেকটি সদস্যের একটি করে ভোট। তার মানে আগে ছিল 11 সদস্য 11 ভোট, এখন সদস্য নিরাপত্তা পরিষদের কত, 15 না, 5 আর 10, তার মানে এখন ভোট হচ্ছে 15টি। 27-এর 2-এ বলা ছিল এই যখন 11টি ছিল তখন সিদ্ধান্ত পাশের জন্য ভোট লাগবে 7টি, 11টির মধ্যে ভোট লাগবে 7টি। এখন বলা, ওটা এডিট করে সংশোধন করে অ্যামেন্ড করে বলা হয়েছে 15টির মধ্যে ভোট লাগবে 9টি। নিরাপত্তা পরিষদের সাধারণ সিদ্ধান্তগুলো পাশের জন্য, নিরাপত্তা পরিষদের সাধারণ সিদ্ধান্তগুলো পাশের জন্য 15টার মধ্যে 9টা ভোট লাগবে। 3 নম্বরটা গুরুত্বপূর্ণ, 3 নম্বরটা গুরুত্বপূর্ণ, 27-এর 3 নম্বর আর্টিকেল, সেখানে বলা আছে সিকিউরিটি কাউন্সিলের গুরুত্বপূর্ণ যে কাজগুলো, সেই কাজগুলো পাস হওয়ার জন্য 9টা ভোট লাগবেই, কিন্তু P5 যে দেশগুলো তাদের কনকিউরিং ভোট লাগবে। কনকিউরিং মানে কি? কনকিউরিং মানে হচ্ছে সবার সম্মতিসূচক ভোট। কনকিউরিং মানে হচ্ছে সবার সম্মতিসূচক ভোট। তার মানেটা কি? গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত পাশের ক্ষেত্রে P5 এর কোন একটা দেশ যদি সম্মতি না দেয়, বিপক্ষে ভোট দেয়, তাহলে সেই সিদ্ধান্তটি পাস হবে না। এই যে 27-এর 3 নম্বর আর্টিকেলে P5 দেশগুলোকে একটা অ্যাবসলিউট ক্ষমতা দেওয়া হয়েছে, সেই ক্ষমতাটিকে আমরা বলি, ব্যাখ্যা করি ভেটো পাওয়ার হিসেবে। সেই ক্ষমতাটিকে আমরা ব্যাখ্যা করি ভেটো পাওয়ার হিসেবে। তবে হ্যাঁ, ইউনাইটেড নেশনসের চার্টারে কোনো জায়গায় ভেটো শব্দের উল্লেখ নাই, কিন্তু বলা আছে যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো পাশের ক্ষেত্রে P5 এর প্রত্যেকের সম্মতিসূচক ভোট লাগবে, অর্থাৎ বৃহৎ রাষ্ট্রগুলোর ঐক্যমত প্রয়োজন হবে, কনকারিং ভোট লাগবে। তার মানে কোন একটা দেশ বিপক্ষে ভোট দিলে সেটি পাস হচ্ছে না, এইটাকে আমরা ব্যাখ্যা করি ভেটো পাওয়ার হিসেবে। তাহলে একটু বুঝলাম এই বিষয়টি, যে ভেটোর এই বিষয়টি ঠিক করা হয় কোন সম্মেলনে? 27-এর 3 নম্বর আর্টিকেল থেকে যে সম্মেলনে ঠিক করা হয়। 27-এর 3 নম্বর আর্টিকেল কোন সম্মেলনে ঠিক করা হয়? ইয়াল্টা সম্মেলনে ঠিক করা হয়। সুতরাং আমরা বলতে পারি ভেটো এই বিষয়টি ঠিক করা হয় ইয়াল্টা সম্মেলনে। ভেটোর এই বিষয়টি ঠিক করা হয় ইয়াল্টা সম্মেলনে। তো এই হচ্ছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা হিস্ট্রি নিয়ে আলাপ। অন্যান্য সম্মেলনগুলো নিয়ে বই পুস্তকে যা লেখা আছে যথেষ্ট। আমার মনে হয় যে এগুলো আপনারা পড়ে নেবেন। আমরা পরবর্তী যে বিষয়টি আলোচনায় যাব,
সেটি হচ্ছে জাতিসংঘের প্রধান অঙ্গ সংগঠনগুলো আলোচনা করব। পরবর্তী যে বিষয়টি আমরা আলোচনায় যাব সেটি হচ্ছে জাতিসংঘের অঙ্গ সংগঠনগুলোর আলোচনায় যাব। পরবর্তী বিষয়টি হচ্ছে জাতিসংঘের প্রধান অঙ্গ সংগঠনগুলো। শিক্ষার্থী বন্ধুগণ, আমরা দেখতে পাচ্ছি ইউনাইটেড নেশনস এর মেন অর্গানগুলো। ইউনাইটেড নেশনস এর মেন অর্গানগুলো, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে 6টি মেন অর্গান। আমরা প্রথমে বাম পাশের চিত্রটা দেখব। আমরা প্রথমে দেখব হচ্ছে বাম পাশের চিত্রটা। বাম পাশে যে চিত্রটা আমরা দেখতে পাচ্ছি সেখানে দেখব প্রথমে এই যে যেটা আমি দেখাচ্ছি মাউস রেখে, সেটি হচ্ছে এই যে স্লাইডগুলো যা দেখানো হচ্ছে শিক্ষার্থী বন্ধুগণ, আমি বলেছি বারবার এগুলো আগামী কালকে কিন্তু পিডিএফ আকারে দেওয়া হবে। শুধু তাই নয়, আজকে ক্লাস নোট করছে অনেক শিক্ষার্থী, সেই নোট সুন্দর নোট সরবরাহ করা হবে। তারপরেও বুঝতে অসুবিধা হলে আমি নিজে নোট লিখে উপস্থাপন করব। তারপরে বুঝতে সমস্যা হলে আমি এমএস ওয়ার্ডে কম্পোজ করে দিব। সুতরাং টেনশনে কোনো কিছু নাই, আপনারা আজকে ক্লাসটি বোঝার চেষ্টা করবেন। কি বিষয়গুলো বলছি, কোন কোন টপিকগুলো আলোচনায় নিচ্ছি সেগুলো নোট ডাউন করবেন। কিছু বিষয় হয়তো দেখা যাচ্ছে না, এগুলোর টেনশনে কোনো কারণ নেই, কোনো টেনশন নাই। ওকে, আচ্ছা, আপনারা প্রশ্ন করেছেন ইয়াল্টা কনফারেন্স সম্পর্কে। প্রথম কথাটা হচ্ছে ইয়াল্টা কনফারেন্সটি অনুষ্ঠিত হয় ইয়াল্টা শহরে। ইয়াল্টা শহরটি হচ্ছে ক্রিমিয়া উপদ্বীপের একটি শহর। ক্রিমিয়া উপদ্বীপটি এখন রাশিয়ার অধীনে। এখানে যে সম্মেলনটি হয় সেই সম্মেলনটি হয় 1945 সালের ফেব্রুয়ারি মাসে। সেই সম্মেলনে নিরাপত্তা পরিষদের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া ঠিক করা হয়। নিরাপত্তা পরিষদের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া ঠিক করা হয়। নিরাপত্তা পরিষদের সিদ্ধান্ত গ্রহণ কিভাবে হয় সেই বিষয়টি উল্লেখ আছে জাতিসংঘের যে সনদ, সেই সনদের 27 নম্বর আর্টিকেলে। সেই আর্টিকেলে বলা আছে, এখন যে আর্টিকেলটি আছে সেখানে বলা আছে যে নিরাপত্তা পরিষদের প্রত্যেকটি সদস্যের একটি করে ভোট। এটা 27-এর 1-এ বলা আছে। 15টা সদস্য 15টা ভোট। 2-এ বলা আছে প্রসিডিউরাল যে সিদ্ধান্তগুলো, সাধারণ যে সিদ্ধান্তগুলো, সেগুলো পাস হওয়ার জন্য 9টা ভোট লাগবে। এটা 27-এর 2-এ বলা আছে। 27-এর 3-এ বলা আছে গুরুত্বপূর্ণ যে সিদ্ধান্তগুলো, অর্থাৎ নিরাপত্তা সংশ্লিষ্ট, কোন একটি দেশের সদস্য পদ গ্রহণ সংশ্লিষ্ট, এই সিদ্ধান্তগুলো পাশের জন্য 9টা ভোট লাগবে। কিন্তু এখানে P5 যে দেশগুলো পার্মানেন্ট 5টি দেশ আছে, সেই দেশগুলোর কনকারিং ভোট লাগবে, অর্থাৎ 5টি দেশের সম্মতিসূচক ভোট লাগবে। যদি কোন একটা দেশ কোন সিদ্ধান্তের পক্ষে ভোট না দেয়, বিপক্ষে ভোট দেয়, তাহলে সেই সিদ্ধান্তটি পাস হবে না। এটা 27-এর 3 নম্বর আর্টিকেলে বলা আছে। আমরা এই যে P5 দেশগুলোর 27-এর 3 নম্বর আর্টিকেলে অ্যাবসলিউট পাওয়ার দেওয়া হয়েছে, সেটাকে ব্যাখ্যা করি ভেটো পাওয়ার হিসেবে। এই ভেটোর এই বিষয়টি ঠিক করা হয় ইয়াল্টা কনফারেন্সে। আশা করছি বুঝতে পেরেছেন। আচ্ছা, যে বিষয়টি নিয়ে এখন আলোচনা আমরা যাব সেটি হচ্ছে জাতিসংঘের 6টি প্রধান অঙ্গ প্রতিষ্ঠান রয়েছে। আমরা স্ক্রিনে সেগুলো দেখতে পাচ্ছি। আমি একটু নামগুলো বলে দেই। সেটি হচ্ছে যে ইউএন জেনারেল অ্যাসেম্বলি। জেনারেল অ্যাসেম্বলির বাংলা আমরা কি বলবো? সাধারণ সভা বলবো। তারপরে ইউএন সেক্রেটারিয়েট, সচিবালয়, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, ইউনাইটেড নেশনস সিকিউরিটি কাউন্সিল, নিরাপত্তা পরিষদ, ইউনাইটেড নেশনস ইকোনমিক এন্ড সোশ্যাল কাউন্সিল, ইউনাইটেড নেশনস ট্রাস্টিশিপ কাউন্সিল। এখানে একটা বিষয় আমরা খেয়াল রাখবো, সেটি হচ্ছে যে এই যে ট্রাস্টিশিপ কাউন্সিল আমি বলেছি, যেটিকে বাংলায় আমরা বলি অসি পরিষদ। বাংলায় আমরা বলি কি? অসি পরিষদ। এই অসি পরিষদটা কিন্তু আমরা এটা জানি যে 1994 সাল থেকে এটি ডিসফাংশনাল।
এটা কিন্তু কারেন্টলি ইনঅ্যাক্টিভ, এটি কিন্তু এখন ফাংশনাল নেই, এই অঙ্গ সংগঠনটি কাজ করছে না। তাহলে দেখুন, আমি যদি প্রশ্ন করি আপনাদেরকে যে জাতিসংঘের প্রধান কয়টি অঙ্গ সংগঠন এখন কার্যক্রম চালায়, ফাংশনাল অঙ্গ প্রতিষ্ঠান কয়টি? প্রশ্নের উত্তর 5। জাতিসংঘের মূল কয়টা সংগঠন, মেন কয়টা সংগঠন কার্যক্রম পরিচালনা করছে? তাহলে উত্তর হবে 5। যদি বলা হয় যে কয়টি সংগঠনের কার্যক্রম স্থগিত হয়ে গেছে, ইনঅ্যাক্টিভ রয়েছে, তাহলে উত্তর হবে কি? 1টি। যদি বলা হয় জাতিসংঘের কোন প্রধান অঙ্গ সংগঠনের কার্যক্রম স্থগিত হয়ে গেছে, উত্তর হচ্ছে ট্রাস্টিশিপ কাউন্সিল। ট্রাস্টিশিপ কাউন্সিলের বাংলাটা হচ্ছে অসি পরিষদ। ট্রাস্টিশিপ কাউন্সিলের বাংলাটা হচ্ছে অসি পরিষদ। এই যে তথ্যগুলো বিভিন্ন অঙ্গ সংগঠন সম্পর্কে আমাদেরকে একটু ডিটেইল জানতে হবে, এগুলো বিভিন্ন বইয়ে লেখা আছে, এগুলো নিয়ে কোনো সমস্যা হবে না বুঝতে। আমি শুধু ট্রাস্টিশিপ কাউন্সিলটা নিয়ে কয়েকটি কথা বলতে চাই। ট্রাস্টিশিপ কাউন্সিল নিয়ে আমি কয়েকটি বিষয় বলতে চাই, কারণ এটা নিয়ে কনফিউশন আছে। অনেক বড় বড় বইগুলোতেও কিছু কনফিউশন সৃষ্টি করা হয়েছে, আপনারাও বিভ্রান্ত হতে পারেন অসি পরিষদ নিয়ে, ট্রাস্টিশিপ কাউন্সিল নিয়ে। সেটি একটু আলোচনা আমি করে দেই। হ্যাঁ, অসি পরিষদ আমি জানি প্রশ্ন আসবে, সে কারণে আমি অসি পরিষদের আলাপটা একটু করতে চাই প্রিয় শিক্ষার্থীদের সাথে। অসি পরিষদ, আচ্ছা, এই অসি শব্দটার ইংরেজি হচ্ছে ট্রাস্ট। বিভিন্ন জায়গায় শুনেছেন না ট্রাস্টি বোর্ড? ট্রাস্টি বোর্ড শব্দটা শুনেছেন? ট্রাস্টি বোর্ড, ট্রাস্টি বোর্ড, পরিচালনা পর্ষদ। অসি হচ্ছে পরিচালনা পর্ষদ। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় বিশ্বে কিছু পরাধীন অঞ্চলগুলো ছিল, সেই অঞ্চলগুলোকে এই পরিষদের অধীনে আনা হয়েছিল, অসি পরিষদের অধীনে আনা হয়েছিল, এবং বিশ্বের বৃহৎ কিছু রাষ্ট্রকে দায়িত্ব দেওয়া হয়েছিল সেই অঞ্চলগুলো শাসন করার এবং সেই অঞ্চলগুলোকে স্বাধীন করে দেওয়ার। কয়েকটা বিষয় জানতে হবে। প্রথমত, অসি পরিষদ কাদেরকে নিয়ে গঠিত হয়েছিল এটা জানতে হবে। সেকেন্ড বিষয়, অসি পরিষদ গঠিত হয়েছিল অসি অঞ্চল অর্থাৎ কিছু পরাধীন অঞ্চলকে স্বাধীন করার জন্য। কয়টি পরাধীন অঞ্চল ছিল অর্থাৎ অসি অঞ্চল কয়টি ছিল এটি জানতে হবে। আরেকটি বিষয় জানতে হবে, অসি অঞ্চল থেকে কয়টি দেশ স্বাধীন হয়েছে এটি জানতে হবে। আরেকটি জানতে হবে, এখন কি কোনো অসি অঞ্চল বাকি রয়েছে যে অসি অঞ্চল থেকে কোনো স্বাধীন দেশ তৈরি হয়নি, এই বিষয়টি জানতে হবে। তাহলে আমরা একে একে জেনে নিই যে অসি পরিষদ কাদেরকে নিয়ে গঠিত হয়েছিল। অসি পরিষদ গঠিত হয়েছিল মূলত P5 দেশগুলোকে নিয়ে, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশগুলোকে নিয়ে গঠিত হয়েছিল। আচ্ছা, অসি অঞ্চল কয়টি ছিল? অসি অঞ্চল ছিল 11টি। আরো একবার বলি, অসি অঞ্চল মোট কয়টি ছিল? সংখ্যাটা হচ্ছে 11। অসি অঞ্চল ছিল 11টি। এই 11টি অঞ্চল কয়টি দেশের উপর দায়িত্ব অর্পণ করা ছিল? 7টি দেশের উপরে। এটা মনে রাখবো, 7টা দেশের উপরে দায়িত্ব অর্পণ করা ছিল। কোন 7টা দেশ? ইউএস এর উপর দায়িত্ব অর্পণ করা ছিল, ইউকে এর উপর দায়িত্ব অর্পণ করা ছিল, ইউকে এর উপর দায়িত্ব অর্পণ করা ছিল, ফ্রান্সের উপর দায়িত্ব অর্পণ করা ছিল, ফ্রান্স। ইতালির উপর দায়িত্ব অর্পণ করা ছিল, ইতালি। তারপরে বেলজিয়ামের উপর দায়িত্ব অর্পণ করা ছিল, বেলজিয়াম। তারপরে দায়িত্ব অর্পণ করা ছিল না, পড়া যাচ্ছে না। আচ্ছা, আমি একটু বোর্ডে দেখা যাচ্ছে না জন্য আমি নামগুলো আর লিখছি না। মূলত হচ্ছে যে P5 এর আমি শুধু দেশগুলোর নাম বলি, এইটা আপনারা একটু মনে রাখবেন। P5 এর দেশ হচ্ছে 5টা। P5 এর দেশের মধ্যে সোভিয়েত ইউনিয়ন এবং চীনের অধীন কোনো অসি অঞ্চল ছিল না। তাহলে 3টা দেশের অধীনে অসি অঞ্চল ছিল, এই 3টা দেশের নাম মনে রাখবো আমরা। সেটি হচ্ছে ইউএস এর কাছে অসি অঞ্চল ছিল, ইউকে এর কাছে অসি অঞ্চল ছিল, ফ্রান্সের কাছে অসি অঞ্চল ছিল। এইটা আমরা একটু মনে রাখবো। আচ্ছা, এই যে আমি বলেছিলাম প্রথমে যে অসি অঞ্চল 11টা, এই অসি অঞ্চল থেকে স্বাধীন হয়েছে কটা দেশ?
মনে রাখবো স্বাধীন হয়েছে 13টা দেশ, এটা একটু মনে রাখবো যে অসি অঞ্চল থেকে স্বাধীন হওয়া দেশের সংখ্যা 13। অসি অঞ্চল থেকে স্বাধীন হওয়া দেশের সংখ্যা 13। আরেকটি বিষয় আমরা জানবো, সেটি হচ্ছে যে কোন কি অসি অঞ্চল বাকি রয়েছে যেখান থেকে দেশ স্বাধীন হয়নি? এটা নিয়ে কনফিউশন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কিছু বইয়ে লেখা আছে যে একটি অসি অঞ্চল থেকে কোন দেশ স্বাধীন হয়নি, অর্থাৎ একটি অসি অঞ্চল থেকে দেশ স্বাধীন হয়নি। এটা সঠিক তথ্য নয়, আমি এটা একটু পরিষ্কার করে দেই। একটা অসি অঞ্চলের নাম ছিল প্রশান্ত মহাসাগরীয়। একটা অসি অঞ্চলের নাম ছিল প্রশান্ত মহাসাগরীয় কৌশলগত অঞ্চল। প্রশান্ত মহাসাগরীয় কৌশলগত অঞ্চল, প্রশান্ত মহাসাগরীয় কৌশলগত অসি অঞ্চল। এটা ছিল 11টা অসি অঞ্চলের একটা, প্রশান্ত মহাসাগরীয় কৌশলগত অসি অঞ্চল। প্যাসিফিক আইল্যান্ডস স্ট্র্যাটেজিক ট্রাস্ট। এই প্রশান্ত মহাসাগরীয় কৌশলগত অসি যে অঞ্চলটা, সেখানে মূলত 4টা অঞ্চল ছিল। আমি একটু লিখে দেই, একটু কষ্ট করে দেখতে হবে। 4টি অঞ্চল ছিল। একটি অঞ্চল হচ্ছে মাইক্রোনেশিয়া, একটি অঞ্চল হচ্ছে মাইক্রোনেশিয়া, মাইক্রোনেশিয়া। আরেকটি অঞ্চল হচ্ছে, একটা হচ্ছে মাইক্রোনেশিয়া, আরেকটি হচ্ছে পালাউ, আরেকটি হচ্ছে নাউরু, এবং আরেকটি হচ্ছে নর্দার্ন ম্যারিয়ানা। ক্লিয়ার না? নর্দার্ন মারিয়ানা, নর্দার্ন মারিয়ানা। এই যে 4টা অঞ্চল নিয়ে একটা অসি অঞ্চল ছিল, সেটার নাম হচ্ছে প্রশান্ত মহাসাগরীয় কৌশলগত অসি অঞ্চল। এই অঞ্চলটার দায়িত্বভার ছিল ইউএস এর হাতে। এই অঞ্চলটার দায়িত্বভার ছিল ইউএস এর হাতে। এই অঞ্চলটার দায়িত্বভার ছিল ইউএস এর হাতে। এখান থেকে মাইক্রোনেশিয়া স্বাধীন হয়ে গেছে, এখান থেকে নাউরু স্বাধীন হয়ে গেছে, পালাও তো আমরা জানি 1994 স্বাধীন হলো, স্বাধীন হয়ে গেছে। শুধু নর্দার্ন মারিয়ানা স্বাধীন না হয়ে, নর্দার্ন মারিয়ানা স্বাধীন না হয়ে ইউএস এর সঙ্গে রয়ে গেছে। তাহলে কি আমি এটা বলতে পারবো যে 11টা অসি অঞ্চলের মধ্যে একটা অসি অঞ্চল স্বাধীন হয়নি? বলতে পারবো না, কারণ এই অঞ্চল থেকে তো 3টা দেশ স্বাধীন হয়েছে। এই অঞ্চল থেকে একটা ছোট অঞ্চল যেটি স্বাধীন হয়নি। সুতরাং আমি বলবো হচ্ছে এইটাই, যে 11টা অসি অঞ্চল ছিল, 11টা অঞ্চলই স্বাধীন হয়ে গেছে। 11টা অঞ্চল থেকে 13টা স্বাধীন দেশ তৈরি হয়েছে, মোট দেশ 13টা তৈরি হয়েছে। কিন্তু এই অঞ্চল, একটা শুধু অঞ্চল নর্দার্ন মারিয়ানা, যেটা স্বাধীন হয়নি, আমেরিকার সঙ্গে রয়ে গেছে। তাহলে আমি আরেকবার একটু বলে নেই, সেটি হলো যে অসি অঞ্চল ছিল, তথ্যটা প্যাচ লাগবে, সে কারণে বারবার বলছি, অসি অঞ্চল ছিল 11টা। অসি অঞ্চল থেকে দেশ স্বাধীন হয়েছে 13টা। সর্বশেষ স্বাধীন হয়েছে পালাউ। সর্বশেষ স্বাধীন হওয়ার দেশটা হচ্ছে পালাউ। পালাউ স্বাধীনের মধ্য দিয়ে 1994 সালে অসি পরিষদের কার্যক্রম স্থগিত হয়ে গেছে। পালাউ স্বাধীনের মধ্য দিয়ে 1994 সালে অসি পরিষদের কার্যক্রম স্থগিত হয়ে গেছে। এইটুকু মাথায় রাখলেই অসি পরিষদ পরিষ্কার। অন্যান্য যে অঙ্গ সংগঠনগুলো আছে, যেমন সাধারণ সভা, যেমন নিরাপত্তা পরিষদ, যেমন অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, হ্যাঁ, যেমন সচিবালয়, যেমন বিচারালয়, এগুলো বই পুস্তকে যে তথ্যগুলো লেখা আছে সেগুলোই যথেষ্ট চাকরির পরীক্ষার জন্য, প্রিলিমিনারি পরীক্ষার জন্য। এগুলো আমরা ডিটেল আবার আলাপ করি রিটেনে, যেমন সিকিউরিটি কাউন্সিলের রিফরমেশন, আর অন্যান্য বিষয় আমরা রিটেনে আলাপ করি। সেই বিষয়গুলো আমি আর এখন ব্যয় করছি না সময়। কতক্ষণ হয়েছে ক্লাস? মানে আমরা আরো 30 মিনিট ক্লাস কন্টিনিউ করতে পারবো।
জি, প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, থ্যাংক ইউ ভেরি মাচ। আসলে আপনারা অনেক কষ্ট করে দেখছেন আজকের লাইভ। মাঝখানে একটু নেট প্রবলেম ছিল মনে হয়। আসলে এটা তো আমাদের হাতে কিছু করার নাই, অনেক সময় সার্ভার একটু ডাউন হয়ে যায়, এগুলো আমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখব। আরেকটি বিষয় হচ্ছে যে আমাদের যে ট্র্যাডিশনাল কনভেনশনাল ক্লাসরুম আর এই যে অনলাইন ক্লাস, দুটার কিন্তু টেস্ট ভিন্ন, একটার সাথে আরেকটা মিলালে চলবে না। ওইটার একটা ভিন্ন ফ্লেভার, এটার একটা ভিন্ন ফ্লেভার, এবং অনলাইন ক্লাসের কিছু প্রবলেম থাকবেই, তবে সুবিধাও আছে। সুবিধা হচ্ছে যে আপনি বাসায় এখন সন্তানকে খাওয়াচ্ছেন আর শুনছেন, আপনি বাসায় অন্য কোনো কাজ করছেন আর শুনছেন, আপনারা আরো অনেক কিছু কাজ করছেন শুনছেন, এগুলো আমরা জানি, এগুলো বুঝি, ফলে এটা একটা বড় সুবিধা। দ্বিতীয় সুবিধা হচ্ছে এই যে দেখুন স্ক্রিনে যে সুন্দর করে দেখতে পাচ্ছেন যে আমি ইউএন মেন অর্গানগুলোকে যে চমৎকার প্রেজেন্টেশনটা করছি, এইটা তো আমি আসলে আমি আমার ট্র্যাডিশনাল ক্লাসে বোর্ডে না এই চিত্রটা এভাবে আমি আঁকতে পারবো না। সুতরাং সেক্ষেত্রে কিন্তু কিছুটা তো ওইখানে সীমাবদ্ধতা আছে, এখানে সুবিধা আছে, এখানে কিছু সীমাবদ্ধতা আছে, ওইখানে কিছু সুবিধা আছে। তো এগুলো নিয়েই তো আমাদের চলতে হবে, যেহেতু আমরা একটা প্যান্ডেমিক সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি, আমরা ক্লাসরুমে ক্লাস নিতে পারছি না, সে কারণে কিন্তু এই ব্যবস্থা। যখন পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে তখন তো আমরা ক্লাসরুমে ফিরবো, আমরা কিন্তু ক্লাসরুমে ফেরার জন্য উন্মুখ আছি। আর ক্লাসরুমে কবে ফিরবো সেই ডিসিশন কিন্তু কনফিডেন্সের উপর নির্ভর করছে না। আপনারা অনেক সময় আমাদেরকে জিজ্ঞেস করেন কবে খুলবে, কি হবে না হবে। দেখুন এটা কমপ্লিটলি ডিসিশন বাই দ্য গভর্নমেন্ট, ডিসিশনটা আসতে হবে গভর্নমেন্টের কাছ থেকে। সরকার যদি বলে দেয় শিক্ষা প্রতিষ্ঠান খোলা যাবে সামাজিক দূরত্ব মেনটেন করে, এরপরে কনফিডেন্সের কাজ হচ্ছে কিভাবে সামাজিক দূরত্ব মেনটেন করবে, কিভাবে ডিসইনফেক্ট করা হবে সেই বিষয়গুলো। আমরা কিন্তু কনফিডেন্স পরিবার প্রস্তুত রয়েছে, আমাদের এমডি আমাদের ডিএমডি মহোদয় অত্যন্ত আন্তরিক। যদি সরকার নিয়ম বেঁধে দেয় যে এরকম করে ক্লাস চালানো যাবে, আমরা সেটি করে হলো চালাবো, ফলে আমাদের আন্তরিকতার কোনো ঘাটতি নেই। কিন্তু কিন্তু যে যে এখন যেহেতু সেটি সম্ভব হচ্ছে না, সে কারণে আমরা অনলাইনে যাচ্ছি এবং আপনাদেরকে আচ্ছা হ্যাঁ আপনারা কিছু প্রশ্ন করেছেন। একটা হচ্ছে ব্রিটন উড সম্পর্কে জানতে চেয়েছেন, ব্রিটন উড সম্পর্কে জানতে চেয়েছেন। অনলাইন ক্লাসে একটা সুবিধা কি জানেন শিক্ষার্থীদের? সুবিধাটা হচ্ছে যে বিভিন্ন বই পুস্তক সামনে আছে, ইউনাইটেড নেশনস এর ক্লাস ওইটা বের করে ওখান থেকে প্রশ্ন করা যায়। কিন্তু সমস্যাটা আমি আপনাকে বলি, আপনি যে বই থেকে হঠাৎ করে এই প্রশ্নটি নিয়ে আসলেন ব্রিটন উড সম্মেলন, এই ব্রিটন উড সম্মেলনটার সাথে ইউনাইটেড নেশনস প্রতিষ্ঠার সম্পর্ক নেই। ব্রিটন উড সম্মেলন নিয়ে আমি একটু জানাই দেই আপনাকে, আমি কিন্তু ব্রিটন উড সম্মেলন জানি, সে কারণে একটু জানাই দেই আপনাকে, নাহলে আপনি আপনার মনে করবেন যে আমি মনে ওটা জানি না, স্কিপ করছি না। ব্রিটন উড সম্মেলনটা 1944 সালে হয়েছে আমেরিকার নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যের ব্রিটন উড শহরে, তাই তো? সেই ব্রিটন উড সম্মেলনটা শুরু হয়েছে 1 জুলাই, শেষ হয়েছে 22 জুলাই। ব্রিটন উড সম্মেলনে অংশ নিয়েছিল 44টা দেশ, ব্রিটন উড সম্মেলনে অংশ নিয়েছে 730 জন অর্থনীতিবিদ। এই সম্মেলনের আমন্ত্রণ জানিয়েছিলেন তৎকালীন আমেরিকার অর্থ সচিব, তার নামটা হচ্ছে হেনরি মার্গেনথু। এই সম্মেলনে দুজন অর্থনীতিবিদ নেতৃত্ব দিয়েছিলেন, একজন হচ্ছে ইউএস এর হ্যারি ডেক্সটার হোয়াইট, আর একজন হচ্ছে ইউকে জন মেনার্ড কেনেস। এই দুজন অর্থনীতিবিদ নেতৃত্ব দিয়েছেন, কিন্তু অংশ নিয়েছে 730 জন অর্থনীতিবিদ। এই যে সম্মেলন 1 জুলাই থেকে 22 জুলাই ব্রিটন উড সম্মেলন, এই সম্মেলনের মধ্য দিয়ে দুটা সংগঠন প্রতিষ্ঠা হয়েছে। একটি হচ্ছে ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন এন্ড ডেভেলপমেন্ট আইবিআরডি, আর কি হচ্ছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড আইএমএফ। আইএমএফ এবং আইবিআরডি প্রতিষ্ঠিত হয়েছে। আইএমএফ আইবিআরডি হচ্ছে ইউনাইটেড নেশনস এর স্পেশালাইজড অর্গানাইজেশন। ফলে ইউনাইটেড নেশনস প্রতিষ্ঠার যে হিস্ট্রি, সেই হিস্ট্রির মধ্যে আমরা কিন্তু এই ব্রিটন উড সম্মেলনটাকে আনবো না, সে কারণে কিন্তু এই ব্রিটন উড সম্মেলনটা আলোচনা করি নাই। আশা করছি ব্রিটন উড সম্মেলনে যে প্রশ্ন করেছেন সেই বিষয়টি বুঝতে পেরেছেন। ভেটো পাওয়ার সম্পর্কে বলুন। ভেটো পাওয়ার নিয়ে আমি বলেছি যে ভেটো পাওয়ার ইউনাইটেড নেশনস এর সনদের কোথাও উল্লেখ নাই, কিন্তু 27 এর 3 নম্বর আর্টিকেলে বলা আছে নিরাপত্তা পরিষদে কোনো সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ পাস হওয়ার জন্য পার্মানেন্ট যে 5টা দেশের সম্মতি লাগবে। কোন একটা দেশ বিপক্ষে ভোট দিলে সেই সিদ্ধান্ত পাস হবে না। দিস ইজ কল্ড ভেটো পাওয়ার। আমরা বাংলাদেশ 1972 সালের 8 আগস্ট সদস্য হওয়ার জন্য আবেদন করেছিলাম জাতিসংঘের কাছে। নিরাপত্তা পরিষদে এটা যখন উঠলো
তখন কিন্তু 15টা সদস্যের মধ্যে 11টা সদস্য আমাদের পক্ষে ভোট দিয়েছিল, 3টে সদস্য ভোটদান থেকে বিরত ছিল। কিন্তু সমস্যাটা হচ্ছে সেই সময় ভেটো পাওয়ারধারী একটা দেশ হচ্ছে চীন। এই চীন আমাদের বিপক্ষে ভোট দিয়েছিল। চীন আমাদের বিপক্ষে ভোট দেওয়ার কারণে আমরা কিন্তু 72 সদস্য পদ লাভ করতে পারি নাই। এই যে চীন যে পাওয়ারটি এক্সারসাইজ করলো 27 নম্বর আর্টিকেল অনুযায়ী, এই পাওয়ারটিকে আমরা বলি হচ্ছে ভেটো পাওয়ার। আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন। আমরা একটু আলোচনাটাকে সামনের দিকে এগিয়ে নেই প্লিজ। আমরা নিরাপত্তা পরিষদ নিয়ে যেহেতু জানতে চাচ্ছেন, নিরাপত্তা পরিষদ নিয়ে একটু জানিয়ে দেই। নিরাপত্তা পরিষদ সম্পর্কে ডিটেইল জানার সোর্সটা কি, সোর্স আগে বলে দিই। আপনি যদি নিরাপত্তা পরিষদ নিয়ে ইন ডিটেইল জানতে চান, আপনি কোন বই থেকে জানবেন? গাইড বই থেকে প্রিলি পরীক্ষার জন্য জানবেন। ডিটেইল জানার জন্য আপনি জানবেন হচ্ছে সরাসরি চলে যাবেন ইউনাইটেড নেশনসের সংবিধানে। ইউনাইটেড নেশনসের সংবিধানটা ইউনাইটেড নেশনসের ওয়েবসাইটে গেলে পাবেন। সেখানে 111টা আর্টিকেল দেয়া আছে। 111টা আর্টিকেলের মধ্যে 23 নম্বর আর্টিকেল থেকে 32 নম্বর আর্টিকেল পর্যন্ত ইউনাইটেড নেশনসের সিকিউরিটি কাউন্সিল নিয়ে বলা আছে। আমি আরো একবার বলছি, জাতিসংঘ সনদের 23 নম্বর আর্টিকেল থেকে 32 নম্বর আর্টিকেল পর্যন্ত ইউনাইটেড নেশনস সিকিউরিটি কাউন্সিল নিয়ে বলা আছে। এখানে গেলে আপনি ডিটেইল পাবেন, কনফিউজড হবেন না। এখানে যে তথ্যগুলো লেখা আছে সেটা রাইট। এই তথ্যের বাইরে যদি আমি কোনো তথ্য দেই, আমি যত বড় পণ্ডিত হই না কেন, এটা ভুল তথ্য। এই তথ্যের বাইরে যদি কেউ একটা বইয়ে কোনো তথ্য দেয়, সেটাও ভুল তথ্য। 23 থেকে 32 এই আর্টিকেল গুলোতে নিরাপত্তা পরিষদ নিয়ে বলা আছে। যেমন 23-এ কি বলা আছে? 23-এ কি বলা আছে? 23-এ বলা আছে নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা হচ্ছে 15। 5টা থাকবে পার্মানেন্ট, 10টা থাকবে নন পার্মানেন্ট, 5টা স্থায়ী, 10টা অস্থায়ী। যে 5টা স্থায়ী পার্মানেন্ট বানান কেমনে? পি দিও না, এগুলোকে আমরা বলি P5 বলি। পার্মানেন্ট ভাষা দেশকে আমরা কি বলি? P5 বলি। 40তম বিসিএস এর প্রশ্ন বলে P5 নিয়ে প্রশ্ন করেছে। তার আগের বিসিএস এর প্রশ্ন হয়েছে P5 দেশগুলো কি কি? P5 দেশগুলো হচ্ছে সংক্ষেপে লিখে দিচ্ছি, ইউএসএ, 2 নাম্বার ইউকে, 3 নাম্বার ফ্রান্স, 4 নাম্বার কে ইউএসএসআর ছিল কিন্তু এখন রাশিয়া। এখন কে? রাশিয়া। 5 নম্বরে কে? 5 নম্বরে ছিল আরওসি কিন্তু এখন পিআরসি। এই তো প্যাচ থেকে গেল। আরওসি কি পিআরসি কি, তাই তো? আমরা বাংলায় একটু বলে নেই, আমেরিকা যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া, আর এটা হচ্ছে গণচীন। এটা হচ্ছে গণচীন। এইটা এখন আমি জানি আপনারা প্রশ্ন করবেন পিআরসি কি আর আরওসি কি, সেটা একটু বলে নেই। যখন ইউনাইটেড নেশনস প্রতিষ্ঠিত হয় তখন তো ইউএসএসআর নামে একটি দেশ ছিল, ইউএসএসআর, যার 15টা রিপাবলিক ছিল। 15টা রিপাবলিক নিয়ে একটা দেশ ইউএসএসআর। ইউএসএসআর ছিল স্থায়ী মেম্বার। 1991 সালে ইউএসএসআর ভেঙে গেল। ভেঙে গিয়ে 11টি দেশ নিয়ে গঠিত হলো সিআইএস। 11টি দেশ নিয়ে গঠিত হলো সিআইএস। এই যে বললাম 11টি দেশ নিয়ে গঠিত হলো সিআইএস। এখন পরীক্ষায় প্রশ্ন দিল সিআইএস এর সদস্য কত? আপনি যদি বলে দেন 11, স্যার বলছে এটা কিন্তু ভুল। এখন সদস্য হচ্ছে 9। আমি কিন্তু এখন সদস্য বলি নাই, মনে রাখবেন। যখন ইউএসএসআর ভেঙে গিয়ে সিআইএস গঠিত হলো তখন 11টা দেশ ছিল। এই 11টা দেশ মিলে সিদ্ধান্ত গ্রহণ করে ইউএসএসআর এর জায়গায় কোন দেশ বসবে। এই 11টা দেশ ভোট দিয়ে বলে রাশিয়া বসবে ইউএসএসআর এর জায়গায়। সেভাবে সিআইএস এর দেশগুলোর মধ্যে ভোটের মাধ্যমে ইউএসএসআর যে জায়গায় ছিল, নিরাপত্তা পরিষদে যে জায়গায় ইউএসএসআর ছিল, সেখানে রাশিয়া গিয়ে বসেছে। এবার আসুন এইটা কি? আরওসি। আরওসি হচ্ছে রিপাবলিক অফ চায়না, আগের নাম, চীনের আগের নাম। এটা কিন্তু এখন তাইওয়ান। 1971 সালে জাতিসংঘের সাধারণ সভায় ভোটের মাধ্যমে আরওসির জায়গায় গণচীন বসে। এটা একটা লম্বা হিস্ট্রি আছে, আমি এখন ডিটেইল আলাপে গেলে আলোচনাটাকে আগাতে পারবো না।
সেটি হচ্ছে যে চীনে একটা সমাজতান্ত্রিক আন্দোলন হয় 1949 সালে। চীন তার নাম চেঞ্জ করে এই নামটি করে, এবং এই নামটি যখন করে তারা তখন আবেদন করে যে আমরা চীন বলতে এখন আমাদেরকে বোঝায় পিপুলস রিপাবলিক অফ চায়না, অর্থাৎ গণচীনকে বোঝায়, আমাদের নামটি বসাতে হবে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যের জায়গায়। তখন সাধারণ সভায় ভোট হয়, ভোটের সিদ্ধান্ত হয় আরওসির জায়গায় বসবে হচ্ছে পিআরসির নাম। তার মানে আরওসিটা এখন কে? এখন কিন্তু তাইওয়ান। তাহলে কি হয় যে তাইওয়ান কিন্তু অটোমেটিক্যালি ড্রপ হয়ে গেল ইউনাইটেড নেশনস থেকে, এবং যেখানে আরওসি ছিল সেখানে এখন নামটা বসে গেছে কে? পিআরসির নামটি বসেছে। এই পাঁচটা হচ্ছে স্থায়ী দেশ। অস্থায়ী দেশ হচ্ছে 10টা। অস্থায়ী দেশগুলো 2 বছরের জন্য নির্বাচিত হয়। এগুলোর গাইড বই পরিষ্কার করে লেখা আছে। সিআইএস কি? আচ্ছা, সিআইএস কি এটা একটু বলে নেই। সিআইএস হচ্ছে কমনওয়েলথ অফ ইন্ডিপেন্ডেন্ট স্টেটস। কমনওয়েলথ অফ ইন্ডিপেন্ডেন্ট স্টেটস। কমনওয়েলথ অফ ইন্ডিপেন্ডেন্ট স্টেটস। আমরা কি জানি 1922 সালে ইউএসএসআর গঠিত হয়েছিল, ইউনিয়ন অফ সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিকস, যেটাকে আমরা বলি সোভিয়েত ইউনিয়ন। এই সোভিয়েত ইউনিয়নে বিভিন্ন সময় অন্যান্য দেশ যুক্ত হয়। সর্বশেষ যুক্ত হওয়া দেশ ছিল 15টা ছিল রিপাবলিক সোভিয়েত ইউনিয়নের। এই সোভিয়েত ইউনিয়ন 1991 সালে ভেঙে যায়। 1991 সালে যখন সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায় তখন গিয়ে গঠিত হয় হচ্ছে সিআইএস, এবং এই 15টা দেশ থেকে জর্জিয়া বেরিয়ে যায়, এস্তোনিয়া, লাটভিয়া, লিথুয়ানিয়া বেরিয়ে যায়, বাকি থাকে 11টা। ওই 11টা দেশ নিয়ে গঠিত একটি সংগঠনের নাম হচ্ছে সিআইএস। সিআইএস কি আছে? সিআইএস এর রাজধানীর নাম হচ্ছে মিনস্ক। বেলারুশ, সরি, সিআইএস এর রাজধানী বলছি কেন, সংগঠনের সদর দপ্তর। সিআইএস এর সদর দপ্তর হচ্ছে বেলারুশের যে রাজধানী মিনস্ক সেখানে। 40তম বিসিএস পিডির প্রশ্ন, মিনস্ক কোন দেশের রাজধানী? বেলারুশ। আশা করছি সিআইএস বুঝতে পেরেছেন। সিআইএস কিন্তু আমরা কোল্ড ওয়ারের ক্লাসে পড়াই, সুতরাং এখানে আমি বড় করে আলাপ আসলে করতে পারছি না, কারণ যেহেতু আমরা আজকে ইউনাইটেড নেশনস এর আলাপ এবং এখানে অনেকগুলো টপিক আমাদের এখনো বাকি রয়েছে আলাপ করার, সে কারণে আমি এদিকেই যাচ্ছি, ইউনাইটেড নেশনস এর আলাপেই যাচ্ছি। আচ্ছা, একটু সদস্য নিয়ে আলাপ করে নেই। ইউনাইটেড নেশনস এর সদস্য নিয়ে আমি যে স্লাইডটা দেখতে পাচ্ছি, কষ্ট করে পড়ার দরকার নাই, এটা আমি যখন দিয়ে দিব তখন পড়ে নেবেন। আমি আরেকবার একটু নিয়ে যাচ্ছি হচ্ছে আপনাদেরকে, নিয়ে আসি, আমি আপনাদেরকে নিয়ে আমি বোর্ডে একটু শেয়ার করি আপনাদের সাথে বিষয়টি। সেটা হলো সদস্য নিয়ে দুটো কথা একটু বলে নেই। ইউএন মেম্বার নিয়ে দুটো কথা একটু বলতে হয়। ইউএন মেম্বারস, সদস্য নিয়ে প্রথম কথা হচ্ছে যে পূর্ণ সদস্য কয়টা? সদস্য হচ্ছে 193টা। সদস্য কয়টা? 193টা। 193টা সদস্যের মধ্যে সর্বশেষ সদস্যকে সাউথ সুদান বই লেখা আছে। নন মেম্বার স্টেট বলে একটা জিনিস আছে, নন মেম্বার স্টেট। এটা জাতিসংঘের সনদে বলা আছে, নন মেম্বার স্টেট। জাতিসংঘের ওয়েবসাইটে লেখা আছে নন মেম্বার স্টেট। নন মেম্বার স্টেট হচ্ছে দুইটা। নন মেম্বার স্টেট হচ্ছে দুইটা। এই নন মেম্বার স্টেটকে আমরা বলি অবজারভার। এই নন মেম্বার স্টেটকে আমরা বলি অবজারভার। অবজারভার এখন কয়টা? অবজারভার হচ্ছে দুইটা। একটা অবজারভার হচ্ছে হলি সি, একটা অবজারভার হচ্ছে হলি সি, আর একটা অবজারভার হচ্ছে দা স্টেট প্যালেস্টাইন, একটা হচ্ছে দা স্টেট প্যালেস্টাইন। এইখানে একটু বলি যে হলি সি নামক কোন দেশ তো শুনি নাই স্যার। আমরা তো প্রত্যেকটা দেশে একটা করে নতুন নাম বানাইছি। হ্যাঁ, হলি সির নাম হচ্ছে ভ্যাটিকান সিটি। ভ্যাটিকান সিটিকে কেন্দ্র করে গড়ে ওঠা রাষ্ট্রটির নাম হলি সি। ভ্যাটিকান সিটিকে কেন্দ্র করে গড়ে ওঠা রাষ্ট্রের নাম ভ্যাটিকান সিটি না, ভ্যাটিকান সিটিকে কেন্দ্র করে গড়ে ওঠা রাষ্ট্রের নাম হলি সি। এই হলি সি 1964 সাল থেকে পর্যবেক্ষক। দা স্টেট প্যালেস্টাইন, এই স্টেট প্যালেস্টাইন হচ্ছে 1974 সাল থেকে পর্যবেক্ষক। তবে
তবে তবে মনে রাখতে হবে, যখন 1974 সালে এইখানকার দেশটাকে পর্যবেক্ষক দেয়া হয়, তখন স্টেট প্যালেস্টাইন স্বাধীন হিসেবে স্বীকৃত দেশ ছিল না। তখন দেয়া হয়েছে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনকে, প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনকে দেয়া হয়েছিল পর্যবেক্ষকের স্ট্যাটাস। কিন্তু 2012 সালে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের স্থলে স্টেট প্যালেস্টাইন দিয়েছে জাতিসংঘ। তার মানে প্যালেস্টাইনকে কিন্তু জাতিসংঘ স্বাধীন দেশের রিকগনিশন দিয়েছে, এটা আমরা মনে রাখবো। প্যালেস্টাইনকে কেউ কেউ কোন পণ্ডিত এখনো বলার চেষ্টা করেন এটা স্বাধীন দেশ না, মোটেও নয়। প্যালেস্টাইন স্বাধীন দেশ, প্যালেস্টাইন ডিজুরে স্বাধীন দেশ, কাগজে কলমেও স্বাধীন দেশ। প্যালেস্টাইনকে জাতিসংঘের 138টি সদস্য স্বীকৃতি দিয়েছে। জাতিসংঘ নিজে তাদেরকে স্টেট হিসেবে রিকগনিশন দিচ্ছে 2012 সালের 29 নভেম্বর। ফলে এটা স্বাধীন দেশ। আচ্ছা, এই দুটো দেশ হচ্ছে অবজারভার, হলি সি অর্থাৎ ভ্যাটিকান সিটি এবং ফিলিস্তিন, দ্যাট ইজ স্টেট প্যালেস্টাইন। এখন একটা প্রশ্ন করবেন, স্থায়ী পর্যবেক্ষক কি? স্থায়ী পর্যবেক্ষক বলে কোনো কিছু নাই। আরেকবার বলছি, স্থায়ী পর্যবেক্ষক বলে আসলে কিছু নাই। তবে জাতিসংঘের নাই বলতে আমি কি বলছি, সংবিধানে নাই, জাতিসংঘ সনদে নাই, কিন্তু কিন্তু স্থায়ী পর্যবেক্ষক বিষয়টি আছে। সেটি কি? সেটি হচ্ছে স্থায়ী পর্যবেক্ষকের আইডিয়াটা এসেছে হচ্ছে সুইজারল্যান্ড থেকে। সুইজারল্যান্ড থেকে এসেছে। সুইজারল্যান্ড হচ্ছে প্রথম স্থায়ী পর্যবেক্ষক দেশ। আচ্ছা, স্থায়ী পর্যবেক্ষক দেশ হচ্ছে সেই দেশ যে দেশ ইউনাইটেড নেশনস এর পর্যবেক্ষকের মর্যাদা পেয়েছে এবং ইউনাইটেড নেশনস এর যে অ্যাসোসিয়েট অর্গানগুলো আছে তার কমপক্ষে একটি সদস্য। ইউনাইটেড নেশনস এর অ্যাসোসিয়েট অর্গানগুলো যদি সদস্য হয়, ইউনাইটেড নেশনস এ যদি পর্যবেক্ষকের মর্যাদা পায়, তাহলে আমরা সেই দেশকে বলবো হচ্ছে পার্মানেন্ট অবজারভার, স্থায়ী পর্যবেক্ষক। আমরা যে দুটো দেশের নাম দেখলাম, এই দুটো দেশের মধ্যে প্যালেস্টাইন জাতিসংঘের অনেকগুলো অর্গানাইজেশনের মেম্বার, সুতরাং প্যালেস্টাইন স্থায়ী পর্যবেক্ষক। আবারও বলছি, স্থায়ী পর্যবেক্ষক এভাবে ভাগ করা দরকার নাই। তাহলে আমরা কি জানলাম, জাতিসংঘের সদস্য কিন্তু 193টা। জাতিসংঘের ওয়েবসাইটে গেলেই 193 দেশের লিস্ট পেয়ে যাবেন। আর দুটো হচ্ছে পর্যবেক্ষক, একটা হচ্ছে হলি সি তথা ভ্যাটিকান সিটি এবং আরেকটি হচ্ছে কে? আরেকটি হচ্ছে প্যালেস্টাইন। এই হচ্ছে সদস্য সংক্রান্ত আলাপ। আমরা একটু আলোচনাটাকে এগিয়ে নিতে চাই সামনের দিকে। একটু বিষয় যেটি আলোচনা না করলেই নয়, সেটি হচ্ছে ইউএন হেডকোয়ার্টার, সদর দপ্তর কোথায়, এটা নিয়ে একটু বলে নেই। জাতিসংঘের সদর দপ্তর কিন্তু 4টা। আরো একবার বলি, জাতিসংঘের সদর দপ্তর 4টা। একটা হচ্ছে মেন হেডকোয়ার্টার, হুইচ ইজ সিচুয়েটেড ইন নিউ ইয়র্ক, আমেরিকা নিউ ইয়র্কে অবস্থিত প্রধান হেডকোয়ার্টার। এছাড়া আরো 3টা অ্যাসোসিয়েট অথবা রিজিওনাল অথবা সাবসিডিয়ারি হেডকোয়ার্টার রয়েছে। জেনেভাতে রয়েছে একটি, ভিয়েনাতে রয়েছে এবং নাইরোবিতে রয়েছে। এগুলো কত সালে প্রতিষ্ঠিত সেটিও আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। এগুলো তো আপনাদেরকে দেওয়া হবে, ফলে এখানে আর আলোচনা রাখতে চাই না আমি বেশি। এবারে যে জিনিসটি দেখাচ্ছি আপনাদেরকে, সেটা একটু দেখে নিন। সেটি হলো খুবই গুরুত্বপূর্ণ। ইউনাইটেড নেশনস এর গুরুত্বপূর্ণ কিছু কনভেনশন আপনারা দেখতে পাচ্ছেন। শিকাগো কনভেনশন অন ইন্টারন্যাশনাল সিভিল অ্যাভিয়েশন, বিমান চলাচল করে এই কনভেনশন অনুযায়ী। ইউনিভার্সাল হিউম্যান রাইটস ডিক্লারেশন 1948, 40তমতে প্রশ্ন দিয়েছে এখান থেকে। জেনোসাইড কনভেনশন 1948, জেনেভা কনভেনশন 1949, এটা 4র্থ জেনেভা কনভেনশন, ফোর্থ জেনেভা কনভেনশন। এরপরে দেখুন যে ইন্টারন্যাশনাল কনভেনশন অন ইলিমিনেশন অফ অল ফর্মস অফ রেসিয়াল ডিসক্রিমিনেশন, দ্যাট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট কনভেনশন ফর দিস কনটেক্সট। আপনারা নিশ্চয় জানেন যে আমেরিকাতে ব্যাপক আন্দোলন চলছে রেসিজমের বিপক্ষে। আমেরিকার সেই আন্দোলনটা অন্যান্য দেশে ছড়িয়ে গেছে,
এর পরিপ্রেক্ষিতে 41 বিসিএস এ প্রশ্ন দিতে পারে যে এই বর্ণবাদ বৈষম্য দূর করার জন্য জাতিসংঘের কনভেনশনটি কবে স্বাক্ষর হয় প্রশ্ন করতে পারে এই কনটেক্সটে। সুতরাং এই কনভেনশনটি গুরুত্বপূর্ণ। কনভেনশন অন দ্য এলিমিনেশন অফ অল ফর্মস অফ ডিসক্রিমিনেশন এগেইনস্ট উমেন, সিডো। সিডো ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট কনভেনশন। দেখেছেন আপনারা যে 40তম রিটেন পরীক্ষায় সিডোর গুরুত্ব লিখতে দিয়েছিল, প্রিলিতে এখান থেকে প্রশ্ন হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ কনভেনশন যেটিকে আমি বলি, আশা করছি আগামী যে ভূরাজনীতি ক্লাসটি হবে সেই ক্লাসে আমাদের শ্রদ্ধেয় নাইম স্যার আপনাদেরকে এই কনভেনশনটি সমুদ্র যে বিভিন্ন অঞ্চলগুলো আছে কোন অঞ্চলে কি নাম, কোন অঞ্চল কতদূর পর্যন্ত সেই বিষয়টি নিয়ে আলোচনা করবে। আগামী সোমবারে সেই ক্লাসটি রয়েছে, সেই ক্লাসটি ভূরাজনীতির ক্লাস। আপনারা নিশ্চয়ই ফেসবুকে দেখবেন, আমাদের কিন্তু রুটিনটা আপলোড করেছি আমরা, এক সপ্তাহের রুটিন, সেখানে দেখবেন যে সেই ক্লাসে কিন্তু আলোচনা করব। ফলে আমি এটা ডিটেইল আলোচনা করব না, শুধু এটুকু বলে রাখি এটি জাতিসংঘের সমুদ্র আইন বিষয়ক একটি কনভেনশন, 82 তে এটি স্বাক্ষর হয়। আরেকটি সেটি হচ্ছে যে কনভেনশন অন দ্য রাইটস অফ দ্য চাইল্ড, শিশু অধিকার বিষয়ক একটি কনভেনশন আছে, এটি পড়তে হবে। এবং মেরিটা কনভেনশন, এটি ইউনাইটেড নেশনস কনভেনশন এগেইনস্ট করাপশন, দুর্নীতি বিরোধী একটি কনভেনশন আছে, 2003 সালে স্বাক্ষর হয়েছে। এই কনভেনশনটি আপনাদেরকে অবশ্যই পড়তে হবে। আমি যে কনভেনশনগুলো দেখিয়েছি এই কনভেনশনগুলো পড়ে যাবেন। একটা প্রশ্ন দেখবেন যে এই এখান থেকে কিন্তু প্রতি বছর হয়েছে। আমি মূলত এখান থেকে একটা বিষয় নিয়ে কনফিউশন একটু দূর করার চেষ্টা করব, সেটি হচ্ছে সিডো নিয়ে একটু আলাপ করব। নারী অধিকার বিষয়ক একটি কনভেনশন সিডো, সিডো নিয়ে কিছু আলাপ করে নেই আপনাদের সাথে। সেটি হচ্ছে সিডো, তাই তো? সিডো, সিডো নিয়ে আমরা এটা জানি যে এটি স্বাক্ষর হয়েছে 1979 সালে, এটা আমরা জানি, এটি স্বাক্ষরিত, এটি কার্যকর হয়েছে 81 সালে, এটাও আমরা জানি। সিডোতে অনুচ্ছেদ আছে 30টি, সেটাও আমরা জানি। সিডোর একটা স্লোগান আছে, সিডো স্লোগানটা 2018 সালে বাংলাদেশ ব্যাংক এডি পরীক্ষায় দিয়েছিল, সেটি হচ্ছে উমেন রাইটস আর হিউম্যান রাইটস। উমেন রাইটস আর হিউম্যান রাইটস, এটা হচ্ছে সিডোর স্লোগান। উমেন রাইটস আর হিউম্যান রাইটস, এটা হচ্ছে সিডোর স্লোগান। 2018 সালে বাংলাদেশ ব্যাংক এডি পরীক্ষায় দিয়েছিল, এটা স্বাক্ষর 79, কার্যকর 81, আর্টিকেল 30টা খুবই গুরুত্বপূর্ণ। 30টা আর্টিকেলই পড়তে হবে। আমি রিটেনে 30টা আর্টিকেলই পড়াই অবশ্যই। সেখানেও প্রশ্ন হবে, গতবার 40 রিটেনে প্রশ্ন দিয়েছে। আচ্ছা, ভাইবা তো মাস্ট লাগবে। ভাইবাই কি আঙ্গিকে প্রশ্নটা লাগবে সেটা আমি একটু বলে দেব আজকে। আরেকটি বিষয় হচ্ছে এই সিডো এখন পর্যন্ত অনুমোদনকারী দেশ হচ্ছে 189, তার মানে 7টা দেশ এখনো অনুমোদন করেনি সিডো। 7টা দেশের মধ্যে আছে হচ্ছে আমেরিকা, পালাও একটা দেশ, এই দুটো দেশ আছে, ইরান আছে, ইসরায়েল আছে, সুদান আছে, সোমালিয়া আছে, টঙ্গা আছে, এই 7টা দেশ এটি অনুমোদন করেনি সিডো। অনুমোদন করেছে 189টা দেশ। বাংলাদেশ সিডো, বাংলাদেশ এবং সিডো, এটা একটু আলোচনাটা আমি করতে চাই। এখান থেকে কনফিউশন, ভাই ভাই প্রশ্ন এখানেই। সিডো নারী অধিকারে বাংলাদেশে কি অবস্থা, এখান থেকে প্রশ্ন করবে। আমরা এটা সবাই জানি, বাংলাদেশ সিডো অনুমোদন করেছে 1984 সালে, যখন আমাদের এখানে প্রেসিডেন্ট ছিলেন চাচা। 84তে ছিলেন না চাচা? হ্যাঁ, এরশাদ যখন প্রেসিডেন্ট ছিলেন তখন বাংলাদেশ সিডো অনুমোদন করেছে। বিষয়টি হচ্ছে এই যে সিডোর কিছু কিছু অনুচ্ছেদে বাংলাদেশের আপত্তি আছে। কয়টা অনুচ্ছেদে আপত্তি আছে এটা নিয়ে কনফিউশন হবে, আমি জানি। কেন কনফিউশন হবে এবং সেটি আমি একটু পরিষ্কার করে দেই, কনফিউশনটা পরিষ্কার করে দেই। 2 নং একটা আর্টিকেল আছে, 2 নং আর্টিকেল, 13 এ নং আর্টিকেল, 16(1) সি নং আর্টিকেল, 16(1) এফ নং আর্টিকেল। এই যে আর্টিকেলগুলো আমরা দেখছি, এই আর্টিকেলগুলোতে বাংলাদেশের রিজার্ভেশন, আপত্তি ছিল।
এই আর্টিকেল গুলো বাংলাদেশ অ্যাপ্রুভ করেনি যখন 84-তে স্বাক্ষর করে। আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে, আওয়ামী লীগ 96 সালে, তখন এখান থেকে রিজার্ভেশন তুলে নেয়, এখান থেকে রিজার্ভেশন তুলে নেয়, আপত্তি তুলে নেয়। অর্থাৎ বাংলাদেশের এখন রিজার্ভেশন আছে দুটো জায়গায়, একটা হচ্ছে 2 নং, একটা হচ্ছে 16-1 বাংলায় বললে আমরা সিকে বলবো গ, 16-1 গ নং আর্টিকেলে 2 এবং 16-1 গ নং আর্টিকেলে এখানে এখন বাংলাদেশের আপত্তি রয়েছে। অন্য দুটো আর্টিকেল থেকে আপত্তি বাংলাদেশ তুলে নিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, জসিম ভাই এখানে আছে, জসিম ভাই বলবেন, উত্তর দিবেন আর কি। বাংলাদেশের আপত্তি রয়েছে 2 নং আর্টিকেলে, 13 এ নং আর্টিকেলে, 16-1 সি নং আর্টিকেলে, 16-1 এফ নং আর্টিকেলে। এই আর্টিকেলে ছিল বাংলাদেশের আপত্তি, এগুলো বাংলাদেশ অনুমোদন করবে না। এখন যদি আমি প্রশ্ন করি বাংলাদেশের কয়টি আর্টিকেলে আপত্তি ছিল, কি উত্তর করব? এক্ষেত্রে কেউ কেউ বলবে আর্টিকেল তো 2 নম্বরটা, 13 নম্বরটা আর 16 নম্বরটা, তিনটা আর্টিকেলে আপত্তি। ঠিকই তো, 2 নম্বর আর্টিকেলে 13 নম্বর আর 16 নম্বর, কিন্তু 16 আবার দুটাতে আপত্তি ছিল। তাহলে আমরা এটা, আর আমাকে যদি আবার বলেন, আমি বলবো যে কেন 13 নম্বর আর্টিকেলেও তো পুরোপুরি আপত্তি নাই, 13 নম্বরে যে অন্যান্য গুলো আছে বি সি ডি আছে সেখানে তো আপত্তি নাই। তাহলে আমি কি বলতে পারি, যদি আমি একদম পরিষ্কার করে বলতে চাই, 2 নম্বর আর্টিকেলে পুরোপুরি অন্য আর্টিকেলেই বাংলাদেশের আপত্তি, 13 আর্টিকেলের আংশিক আপত্তি, 16 দুটা উপ আর্টিকেলে সাব আর্টিকেলে আপত্তি। বাংলাদেশের আপত্তি একটা পুরো অনুচ্ছেদে আপত্তি, সেটা 2 নম্বর, 13 একটা অংশে আপত্তি, 16 দুটা অংশে আপত্তি। এই হচ্ছে বিষয়। এখন ভাই ভাই যে প্রশ্নটা এখান থেকে করে সেই প্রশ্নটি হচ্ছে যে আপনি কি মনে করেন বাংলাদেশের এই দুটি আপত্তি তুলে নেওয়া উচিত কি উচিত না? খুব ভাইটাল প্রশ্ন। এই প্রশ্ন দিয়ে আপনার আইডিওলজির টেস্ট হয়ে যাবে যে আপনি নারী অধিকারকে কিভাবে দেখেন। তার আগে জানতে হবে 2 নম্বর আর্টিকেলে আছে কি, 16-1 গতে আছে কি। 2 নম্বর আর্টিকেলে বলা আছে রাষ্ট্র তার দেশে, রাষ্ট্র যত রকম আইন করেছে সংবিধান সহ সকল আইন থেকে নারী পুরুষের বৈষম্য সংশ্লিষ্ট যে আর্টিকেল গুলো আছে, আবার যদি কোনো আইন পুরোপুরি থাকে যেটি বৈষম্য সৃষ্টি করেছে, এই আইনগুলো বাতিল করতে হবে। অর্থাৎ 2 নম্বর আর্টিকেলটা হচ্ছে সর্বত্র সমতা প্রতিষ্ঠা সংক্রান্ত আর্টিকেল, আর 16-1 গ হচ্ছে বিবাহ সংক্রান্ত ম্যারেজ রিলেটেড যে ডিসক্রিমিনেশন গুলো আছে, ডিসপ্যারিটি গুলো আছে, সেগুলো দূরীকরণ সংক্রান্ত। আমাদের দেশে অসংখ্য আইন আছে যে আইনে নারী পুরুষ বৈষম্য করা হয়েছে। যদি কেমন কোন আইন যদি বলেন, আমি আপনাকে বলতে পারি সম্পত্তি অধিকার। বিয়ে সংক্রান্ত যে বৈষম্য আছে সেটা তো আমরা সবাই জানি। এখন বিষয়টা হচ্ছে যে আপনি এইটার আনসার কি দিবেন। আপনি কিন্তু ভাই ভাইবা বোর্ডে যাবেন, হচ্ছে ভাইবাটাই ঠিকঠাক মতো আনসার করে চাকরিটা নেওয়া, ভাইবা বোর্ডকে সন্তুষ্ট করতে। ওখানে গিয়ে কিন্তু আপনাকে খুব বেশি মানে কি বলবো যে আপনার ইমানি জোর দেখানো দরকার নাই, আপনারা এগুলো করবেন দেখবেন। বাট আমার কাছে প্রথম টার্গেটটা কি, আমি ভাইবা বোর্ডকে সন্তুষ্ট করব। ভাইবা বোর্ডে এখন যারা থাকে অত্যন্ত প্রোগ্রেসিভ মানুষ, প্রগতিশীল মানুষ, তাদেরকে আপনার সন্তুষ্ট করতে হবে। আপনি বলবেন যে আমি হচ্ছে এই সিডো সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়নের পক্ষে। কেন পক্ষে? কারণ কি, আমাদের সংবিধানের যদি আমি বিভিন্ন আর্টিকেল দেখি, 27, 28, 29, 10, 19, এই আর্টিকেল গুলোতে তো নারী পুরুষের সমতা দেওয়া হয়েছে। সুতরাং নারী পুরুষের সমতা প্রতিষ্ঠা করতে আমাদের সমস্যা নেই। আপনি কিন্তু খোঁচাবে, বলবে যে বাংলাদেশ মুসলিম দেশ, যদি এখানে সব অধিকার সমান করে দেওয়া হয়, সম্পত্তিতে সমান, সেটা লঙ্ঘন টঙ্ঘন হবে না। আপনি কৌশলে আনসার করবেন। ওয়াইসি ভুক্ত দেশগুলো মুসলিম দেশ, ওয়াইসি ভুক্ত দেশগুলোর মধ্যে তুরস্ক, ওমান, মালদ্বীপ, এই দেশগুলো কিন্তু সিডো পূর্ণাঙ্গ বাস্তবায়ন করেছে। এই দেশগুলোর সিডোতে কোনো রিজার্ভেশন নেই।
ফলে আপনি বলবেন যে বাংলাদেশ সাংবিধানিকভাবে একটি সেকুলার কান্ট্রি, ফলে বাংলাদেশ সকল বৈষম্যমূলক আইন দূর করে একটি সমতা ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করবে, এটাই মুক্তিযুদ্ধেরও আকাঙ্ক্ষা। সুতরাং বাংলাদেশের উচিত ছিল বাস্তবায়ন করা। হয়ে গেল। আপনি এটা বললে তো আর ছিল বাস্তবায়ন হচ্ছে না, বাট আপনি এটা বললে ভাই বোন সন্তুষ্ট হবে যে আপনি অনেক প্রোগ্রেসিভ, এই ব্যাপারটি আপনাকে উপস্থাপন করতে হবে। তো এটাই আমি একটু সিডো নিয়ে আলোচনা করতে চাচ্ছিলাম। সিডো কি কি আরো কি বিষয়গুলো যেগুলো আছে সিডোতে, সেগুলো তো আমরা স্লাইডে পাবোই। আমি আলোচনাটাকে আর একটু আগে নিব। আমি আরেকটা বিষয় মূলত আলোচনার মধ্য দিয়েই আমি ক্লাসটা শেষের দিকে চলে যাব। তবে আমি কিন্তু কিছু গুরুত্বপূর্ণ কথা শেষে বলবো, এটা বলেছি, ফলে থাকতে হবে শেষ পর্যন্ত। আরেকটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে ইউনাইটেড নেশনস পিসকিপিং, জাতিসংঘ শান্তিরক্ষী। এটা থেকে পরীক্ষায় কিন্তু প্রশ্ন হয়, প্রিলিতে প্রশ্ন হয়, রিটেনে প্রশ্ন হয়। রিটেনে জাতিসংঘ শান্তিরক্ষী মিশন কিভাবে গঠন হয়, এর আলোচনা সমালোচনা সফলতা ব্যর্থতা লিখে দিতে পারে। আবার এই অ্যাঙ্গেলেও প্রশ্ন হয়, বাংলাদেশের ভূমিকা আলোচনা করুন। জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে রোল অফ বাংলাদেশের ভূমিকা আলোচনা করুন, এই স্টাইলেও প্রশ্ন হতে পারে। তো জাতিসংঘ শান্তিরক্ষী মিশন সম্পর্কে এখন যদি আপনাকে কেউ আমাকে যদি প্রশ্ন করেন শীর্ষ সৈন্য প্রেরণকারী দেশ কোনটি, এটা কিন্তু প্রতিনিয়ত চেঞ্জ হবে। তবে আজকে যদি আপনি দেখেন তাহলে ইথিওপিয়া 1 নম্বরে আছে, 2 নম্বরে রুয়ান্ডা আছে, বাংলাদেশ 3 নম্বরে আছে, কয়েকদিন আগে নেপাল উঠে আসছিল। তো এগুলো না চেঞ্জ হয়, ফলে এগুলো পরীক্ষায় প্রশ্ন দিবে না। যেগুলো হচ্ছে যে মোটামুটি স্ট্যাটিক ডেটা, সেগুলো থেকে প্রশ্ন দিবে। যেমন হয়তো প্রশ্ন আপনাকে দিল যে জাতিসংঘ শান্তিরক্ষী যে মিশন, এটি কবে গঠিত হয়। আমরা দেখছি স্লাইডে যে পিসকিপিং বিজ্ঞান কবে শুরু হয়, 1948 সালে। প্রশ্ন করতে পারে প্রথম মিশনটার নাম কি। প্রথম মিশনটার নামও আমরা দেখতে পাচ্ছি, ইউনাইটেড নেশনস ট্রুথ সুপারভিশন অর্গানাইজেশন। প্রশ্ন করতে পারে এই যে তিন নম্বর বিষয়টি খেয়াল করুন, আর্মড পিসকিপিং অপারেশন ওয়াজ ফার্স্ট ইউএন ইমার্জেন্সি ফোর্স। আগে যখন প্রথম যে 48 জাতিসংঘ শান্তিরক্ষী মিশন গঠন করলো, সেই মিশন কিন্তু নিরস্ত্র ছিল, আর্মড ছিল না। সশস্ত্র শান্তিরক্ষী মিশন কবে, কিন্তু ভিন্ন প্রশ্ন। একটা প্রশ্ন হচ্ছে শান্তিরক্ষী মিশন কবে গঠিত হলো, বা প্রথম শান্তিরক্ষী মিশন কোনটি। প্রথম শান্তিরক্ষী মিশন কোনটি? উত্তর ইউএনটিএসও, ইউনাইটেড নেশনস ট্রুথ সুপারভিশন অর্গানাইজেশন। এটি গঠিত হয় 1948 সালে। কিন্তু যদি আমি প্রশ্ন করি প্রথম সশস্ত্র শান্তিরক্ষী মিশনের নাম কি, সেটি কিন্তু ইউনাইটেড নেশনস ইমার্জেন্সি ফোর্স, ইউএনইএফ। এটি গঠিত হয়েছিল 1956 সালে। সুয়েজ ক্রাইসিস, আমরা জানি সুয়েজ সংকট মিশর সুয়েজ খাল জাতীয়করণ করলে 1956 সালে যে সংকটটি শুরু হয়, সেই সংকটের পরিপ্রেক্ষিতে এই মিশনটি গঠিত হয়েছিল। টোটাল মিশন যদি এখন পর্যন্ত মিশন দেখেন তাহলে দেখবেন হচ্ছে 71টা মিশন কমপ্লিটেড মিশন, শেষ হয়েছে মিশন 58টা। জাতিসংঘের ওয়েবসাইটে গেলে এগুলো দেয়া আছে, এগুলো কিন্তু চেঞ্জ হয়। আমি আজকে দিলাম, এক সপ্তাহ পরে আরেকটা মিশন শেষ হয়ে গেল, তাহলে কিন্তু চেঞ্জ হবে। ফলে এগুলো কিন্তু আমার উপর ডিপেন্ড করা যাবে না, এগুলো কোনো শিক্ষকের উপর ডিপেন্ড করা যাবে না, বইয়ের উপরও ডিপেন্ড করা যাবে না। এগুলো একটু নিজে এই ইউনাইটেড নেশনস পিসকিপিং বলে সার্চ দিলেই এই ওয়েবসাইট পাবেন, এবং সেখানে ফ্যাক্ট শিট আকারে সুন্দর করে দেয়া আছে। প্রশ্ন করবে কারেন্ট মিশন কয়টি? 13টি। আমি এটা একটু পরে আলোচনা করছি। এখনকার মিশনগুলো বাংলাদেশ কবে যুক্ত হলো, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা জানি যে বাংলাদেশ 1988 সালে যুক্ত হয়। বাংলাদেশ 88 সালে দুটো মিশনে যুক্ত হয়েছিল, একটা ইরাকে ইউনিমক, আর একটি হচ্ছে আনট্যাক, সেটি হচ্ছে নামিবিয়াতে 1988 সালে। পিসকিপিং ডে 29 মে একটা খুবই গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে, সেটি হচ্ছে যে আমাদের দেশের নারীরা সম্পূর্ণভাবে একটা মিশন নারীরা পরিচালনা করে, সেটা হচ্ছে হাইতিতে একটা মিশন পরিচালনা করে। এটা কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য, কারণটা হচ্ছে এই মিশনটি পুরোপুরি নারীরা পরিচালনা করে, এবং সেই মিশনটি সাকসেসফুলি কমপ্লিট করেছে আমাদের নারী পিসকিপার্সরা। এটা আমাদের বাংলাদেশের জন্য একটি বড় গৌরব। এই তথ্যটা আমরা একটু জেনে রাখবো। এখন কয়টি মিশন চালু আছে? এখন মিশন চালু আছে 13টি মিশন। 13টি মিশন কোনগুলো? আমি যে মানচিত্রটা দেখাচ্ছি, মানচিত্রে মিশনগুলো লেখা আছে, একটু কষ্ট করে দেখতে হবে। বাম পাশ থেকে যদি আমরা দেখা শুরু করি, এই যে মরক্কো দেখছি, মরক্কোর নিচে কিন্তু লেখা আছে ওয়েস্টার্ন সাহারা। এই ওয়েস্টার্ন সাহারাতে একটি আছে, অর্থাৎ মরক্কোতে আছে আমরা বলতে পারি। তারপরে এই যে দেখুন মালিতে একটা আছে, মালি। আমি কারসারটা ধরছি, মাউস মালিতে। এই যে কারসার কালার চেঞ্জ নিয়ে একটা প্রশ্ন করছিল, এটা কি সম্ভব?
কালার চেঞ্জ এটা কালকে থেকে করতে হবে বা নেক্সট ক্লাস থেকে। হ্যাঁ, কারসার দেখার জন্য এটা শিক্ষার্থীরা কয়েকজন কমেন্ট করেছে। তো এই যে মালি আমরা দেখতে পাচ্ছি এখন, যেখানে আমি কারসার দেখেছি। তারপরে আমি আসবো হচ্ছে আফ্রিকায়, এই যে সুদানের এখানে তিনটা আছে। একটা সুদানের দারফুরে আছে, একটা হচ্ছে অ্যাবেইতে আছে, একটা সাউথ সুদানে আছে। তারপরে এই যে নিচের দিকে দক্ষিণ দিকে একদম দেখেন কঙ্গোতে একটা আছে। তারপরে একটা দেখেন যে মাঝখানে এই যে সুদানের বাম পাশে চাঁদের নিচে, এটা হচ্ছে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, এখানে একটা আছে। উত্তর দিকে দেখুন ইউরোপে কিন্তু মিশন মাত্র একটা আছে, সেটি হচ্ছে কসোভোতে। দক্ষিণ এশিয়াতে একটা মিশন আছে, সেটি কোথায়? কাশ্মীরে। এই যে দেখুন পূর্ব দিকে, দক্ষিণ এশিয়া পূর্ব দিকে একদম যেটি পূর্ব দিকে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে কাশ্মীর, এখানে একটা মিশন আছে। আর তিনটা মিশন আছে হচ্ছে আপনার মিডল ইস্টে, সেখানে সাইপ্রাসে একটা মিশন আছে, একটা মিশন আছে হচ্ছে লেবাননে, একটা মিশন আছে গোলান মালভূমি, সেই গোলান মালভূমিতে রয়েছে, এবং আরেকটি মিশন রয়েছে হচ্ছে আপনার প্যালেস্টাইনের একটি মিশন রয়েছে। এই হচ্ছে 13টা মিশন বর্তমানে রয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, জাতিসংঘের অনেকগুলো অ্যাসোসিয়েট অর্গান আছে, যতগুলোর অ্যাসোসিয়েট অর্গান আছে আমি প্রত্যেকটা স্লাইডে করেছি। আমি শুধু স্লাইডটা আমি দেখাই নেই আপনাদেরকে, আপনারা একটু দেখে নিন স্লাইডগুলো। এখানে আমি এগুলো সরবরাহ করব, প্রত্যেকটা আপনারা পেয়ে যাবেন, প্রত্যেকটা জিনিস আপনারা পেয়ে যাবেন। এবং ইকোসকের রিজিওনাল কমিশন 5টা আছে, সেগুলো আপনারা পেয়ে যাবেন। ইউনাইটেড নেশনস যে দশকগুলো আছে সেগুলো পেয়ে যাবেন, বর্ষ পেয়ে যাবেন, উইকস পেয়ে যাবেন, ইউনাইটেড নেশনস এর অনেকগুলো দিবস আছে সেগুলো পেয়ে যাবেন। তো এই হচ্ছে মূলত আমার আজকের আলোচনা, আজকের ক্লাস। আমরা শেষের দিকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো বলেছিলাম, সেই কথাগুলো বলে শেষ করব। আপনারা দয়া করে আমাদের সাথে যারা এতক্ষণ ছিলেন, আরো একবার বলছি যে আপনারা অবশ্যই লাইভটি শেয়ার দিবেন। আর আগামী কালকে তো আমরা আসবোই, সেই কথাগুলো, গুরুত্বপূর্ণ কথাগুলো আমাদের শ্রদ্ধেয় ডিএমডি মহোদয় বলবেন। আমি শেষ করব যে কথাটি বলে, সেটি হচ্ছে যে আমি কৃতজ্ঞ আপনাদের প্রতি, প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ। এই কোভিড সিচুয়েশনের মধ্যে আপনারা অসংখ্য শিক্ষার্থী আজকে ক্লাস করেছেন, এবং যে টপিকটি ক্লাস করলেন এই টপিকে আমি যেসব টপিকগুলো দেখিয়েছি, নিশ্চিত থাকেন এই টপিকগুলো থেকে 4টি প্রশ্ন সামনে পরীক্ষায় হবে। যেহেতু প্রত্যেকটা টপিকের উপর পর্যাপ্ত তথ্য আমি সরবরাহ করতে পারিনি ক্লাসে, সেই অবাধ্যতার কারণে, ডেফিনেটলি অবশ্যই ক্লাসরুমে যখন আমরা ট্র্যাডিশনাল ক্লাসে বসবো, সুযোগ পাবো, তখন এগুলো ডিটেইল আলোচনা হবে। আশা করছি আমাদের খুব শীঘ্রই দেখা হবে। এই যে কোভিড সিচুয়েশন, প্যান্ডেমিক, এইটা কেটে যাবে, আমরা আবারও নতুন উদ্যমে শুরু করতে পারবো সবকিছু। যতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা ভালো থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ অল অফ ইউ, এবং শুভরাত্রি। আপনাদের সাথে গুরুত্বপূর্ণ যে আলাপটুকু বাকি রয়েছে সেটি করবেন আমাদের সম্মানিত ডিএমডি মহোদয়। আমি জসিম ভাইকে রিকোয়েস্ট করছি, প্লিজ আপনি আসুন এবং আমাদের শিক্ষার্থীদের সাথে সমাপনী বক্তব্যটি দিয়ে দিন। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ সবাইকে। টাটা, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। আশা করছি ক্লাস ভালো লেগেছে। একটু কমেন্ট করেন দেখি ভালো লেগেছে কিনা। আশা করছি ভালো লেগেছে। আমি প্রথমে যেটা বলেছিলাম, এই জাতিপুঞ্জ এবং জাতিসংঘ এছাড়া হচ্ছে আমাদের আন্তর্জাতিক বিষয়াবলী বুঝার বা হচ্ছে এখানে ভালো স্কোর করার কোনো সুব্যবস্থা নেই। এই জন্য এই টপিকটা খুব ভালো করে বুঝতে হবে। যেটা আমি প্রথমে বলেছিলাম যে আজকে পরে আগামীকালকে হচ্ছে আমাদের ক্লাস হবে, আগামীকালকে হচ্ছে প্যানেল শিক্ষকদের মাধ্যমে আমরা আন্তর্জাতিক বিষয়াবলীর প্রেলি এবং লিখিত যে ওভারঅল একটু বুঝে নিব, কিভাবে পড়তে হবে, কোন বই থেকে পড়তে হবে, কি কি পড়তে হবে, কোথায় থেকে প্রশ্ন আসে, প্রেলি এবং লিখিত কিভাবে সমন্বিত পড়ালেখা আমরা করব, এই জিনিসগুলো নিয়ে আমরা ডিসকাস করব। আমাদের সাথে থাকবেন, আমার সাথে অতিথি হিসেবে থাকবেন আমাদের সম্মানিত অভিভাবক এবং আমাদের একাডেমিক অ্যাডভাইজার জনাব ফারুক আহমেদ স্যার, আমাদের সাথে থাকবেন নাইম হোসেন স্যার, আমাদের সাথে থাকবেন মহানবীর স্যার এবং হচ্ছে আতিক স্যার। এবং আমরা আপনাদেরকে আগামী এক সপ্তাহের শিডিউল দিয়ে দিয়েছি। আগামী এক সপ্তাহ আগামী শুক্রবার পর্যন্ত, শনিবার পর্যন্ত, এবং হচ্ছে আমরা 57টি ক্লাস কোন সাবজেক্টের উপরে
কয়টি ক্লাস নিব সেটা হচ্ছে আমরা দিয়ে দিয়েছি গ্রুপে, একটু আমাদের সাথে গ্রুপে সংযুক্ত থাকবেন। এই ক্লাসগুলো আমাদের প্রতিটা ব্রাঞ্চের ফেসবুক পেজ থেকে হচ্ছে সংযুক্ত লাইভ প্রকাশ করা হচ্ছে, আপনি ওখান থেকে দেখতে পারেন এবং এটা আমরা রেখে দিচ্ছি। গতকালকের পিডিএফটা গ্রুপে আপলোড করা, পেজে আপলোড করা আছে, আজকেরটা আগামীকাল আমরা করে দিব। একটি বিষয় আমরা জানিয়ে রাখতে চাই, করোনা প্যান্ডেমিকের কারণে আমরা অনলাইনে ক্লাসগুলো দিচ্ছি, যেহেতু সবাই এনজয় করতে পারছে, বিশেষ করে এটা আমাদের প্রার্থীদের জন্য আয়োজন, কিন্তু সবাই করতে পারবে। 41তম বিসিএস প্রার্থীদের জন্য আমরা ঈদ পরবর্তী সম্পূর্ণ নতুনভাবে শুরু করব এবং প্রথম ক্লাস থেকে শেষ পর্যন্ত ক্লাস ওনারা পাবে। এবং আমরা পরীক্ষার প্ল্যান, অনেক প্রার্থী আমাদের কাছে জানতে চাচ্ছেন যে আমরা পরীক্ষা নিচ্ছি কিনা বা পরীক্ষা কবে থেকে শুরু করব। ইনশাল্লাহ ঈদ পরবর্তী আপনাদের পরীক্ষা আমরা শুরু করব। আমাদের 41 প্রার্থীদের আমার যতটুকু জানা 5টা হচ্ছে রিভিউ টেস্ট আছে আর 10টা মডেল টেস্ট বা 9টা মডেল টেস্ট আছে, এগুলো আমরা নিয়ে নিব। আর আমাদের সাথেই থাকুন, নিরাপদে থাকুন, যে যেখানে থাকেন নিরাপদে থাকুন। দয়া করে আমরা বেশি বেশি করে হাত দেবো, সুস্থ থাকবো। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।